সাউন্ড। আসসালামু আলাইকুম, আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি শুনতে পাচ্ছি। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার 2। তো লেকচার 2তে আমরা মূলত হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। আমরা কম্পিউটারকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি। এই কম্পিউটারটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। যেই পার্টটাকে আমরা ধরতে পারি সেই পার্টটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার, আর যে পার্টটাকে আমরা ধরতে পারতেছি না সেটা আসলে সফটওয়্যার। তো হার্ডওয়্যারের মধ্যে কি কি থাকে আপনারা বলেন তো, হার্ডওয়্যারে কি কি থাকে? কিবোর্ড, মাউস, প্রিন্টার। রাইট, হ্যাঁ, ইনপুট ডিভাইসেস। তাহলে কম্পিউটার দিয়ে আমরা আসলে কি করি? বিভিন্ন জিনিস প্রসেস করি, তাই তো? তো যাকে আমি প্রসেসটা করতে চাচ্ছি, প্রসেস করার জন্য কম্পিউটারের ভেতরে তো আমাকে কিছু দিতে হবে। যেমন ধরেন আপনি 5 আর 7কে গুণ করতে চাচ্ছেন, তাহলে আমার কম্পিউটারের ভেতরে তো 5 আর 7কে দিতে হবে যে ভাই তুমি 5 আর 7কে গুণ করে আমাকে গুণফলটা বলো। কাকে গুণ করবা? 5 আর 7কে। তাহলে 5 আর 7কে আমি তো দিব কম্পিউটারের ভেতরে। তো কম্পিউটারের ভেতরে আমি কোনো কিছু দিব যার মাধ্যমে সেই ডিভাইসগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। এই যে আপনি বললেন কিবোর্ড, কিবোর্ডের মাধ্যমে আমি কম্পিউটারকে কিছু সংখ্যা দিব, কিছু লিখা দিব, যে কম্পিউটার তুমি এই লেখাগুলোকে প্রসেস করে দাও। তারপরে হচ্ছে মাউসের কথা বলছেন, মাউস দিয়ে আমি কম্পিউটারের ভেতরে কিছু দিব, আমার কিছু আবদার আছে, আমি ওর কাছে চাইবো যার মাধ্যমে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। এরপরে হচ্ছে আমার দেওয়া ইনপুট গুলাকে সে প্রসেস করবে। বলেন তো কি দিয়ে আমার দেওয়া ইনপুট গুলাকে সে প্রসেস করবে, কে বলতে পারবেন? স্যার সিপিইউ। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ও, ওর অবস্থান কোথায়? কম্পিউটারের মাঝখানে, সেন্টারে। আর তার কাজ কি? প্রসেস করে এমন একক। তাহলে এটাকে আমি ভিন্ন একটা নাম দিতে পারি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা প্রসেসর। সে যেহেতু প্রসেসই করে, তাহলে আমি তাকে প্রসেসিং ইউনিটও বলাও যে কথা, প্রসেসর বলা একই কথা। এরপরে সে প্রসেস করে আমাকে জানাবে যে হ্যাঁ এই ব্যাপারটা তুমি এখন জানো। যেমন 5 আর 7কে গুণ করলে 35 হয়, সে আমাকে জানাবে যে তোমার গুণফলটা 35। আমি কোনো একটা গান শুনতে চাইছি, সে আমাকে গানটা শোনায় দিবে, কিছু আমাকে লেখা দেখাবে। তো যেই ডিভাইসের মাধ্যমে সেই কাজগুলো করবে সেগুলোকে বলবো আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসেস। আর সে ভবিষ্যতের জন্য কিছু জিনিস সেভ করে রাখতে পারে। সেভ করে রাখবে যেই জায়গাটা, সেই জায়গার নাম আমরা কি রাখতে পারি বলেন তো? মেমোরি। মেমোরি বলতে পারি, স্টোরেজ বলতে পারি, একই কথা। কম্পিউটারটার মেমোরি বা স্টোরেজ। তো এরা হচ্ছে আমাদের মূলত হার্ডওয়্যার গুলো। আমাদের আজকের কাজ হচ্ছে এই হার্ডওয়্যার নিয়েই পড়ে ফেলা। আর হার্ডওয়্যার গুলা কিন্তু ইচ্ছা মতো কাজ করে না। এই যে আপনাকে আমি একটু আগে বললাম 5 আর 7কে গুণ করতে হবে, 5 আর 7 এটা আমি কম্পিউটারের ভেতরে প্রবেশ করাবো ইনপুট ডিভাইস দিয়ে। গুণের কাজটা করবে প্রসেসিং ইউনিট, গুণ করে গুণ ফলটা আপনার কাছে দেখাবে আউটপুট ডিভাইস। আর এই গুণ ফলটা কত ছিল 20 দিন পরে দেখতে চান, সেভ করে রাখবেন, সেটা হচ্ছে মূলত আমার এই মেমোরি বা স্টোরেজ। কিন্তু কম্পিউটার, তার কি গুণ করার পদ্ধতিটা জানা আছে? আমাকে একটু বলেন তো, এই কম্পিউটার মামা সে কি গুণ করতে জানে? কেমনে গুণটা করতে হয়? হুম? না স্যার, সবকিছু তো বাইনারি এডিশনের সাহায্যে সম্ভবত করে। যার মাধ্যমেই করুক না কেন, কম্পিউটার কি নিজে নিজে জানে কেমনে গুণটা করতে হয়? না না স্যার, জানে না স্যার। ও তো জানে না। তাহলে প্রসেসরে গিয়ে তো ধরা, প্রসেসর তো জানে না কিভাবে গুণটা করতে হয়। এই যে গুণ করার নিয়মটা, এই নিয়মটা আপনাকে আমাকে দিয়ে দিতে হবে ওর কাছে, ঠিক আছে? ওই যে যেই নিয়মটা আমি কম্পিউটারের ভেতরে দিয়ে দিছি, সেই নিয়মটাকে বলা হয় মূলত সফটওয়্যার। আর সেই নিয়ম ফলো করেই হার্ডওয়্যাররা কাজ করে। হার্ডওয়্যার ইচ্ছা মতো কাজ করে না, ওরা কাজ করে এই সফটওয়্যার বা নিয়মটাকে ফলো করে। এখন দেখেন আপনি এই গুণ করার নিয়ম জানেন কিনা আমাকে বলেন তো, কে গুণ করার, বিয়োগ করার, যোগ করার নিয়মটা জানেন না? এমন কেউ আছেন যে যোগ বিয়োগ গুণ করার নিয়ম জানেন না?
এমন কেউ নাই। এখন যদি আমি আপনার মাথাটাকে দুই টুকরা করে, ওই গুণ করার নিয়মটা আপনার মাথার মধ্যে আছে, আমি যদি গুণ করার নিয়মটা দেখতে চাই, মাথাকে দুই টুকরা করে দুই হাতে নিয়ে, আমি কি দেখতে পারবো? আমি কি ধরতে পারবো? ধরে পকেটে নিতে পারবো? পারবো না। একইভাবে এই যে নিয়মটা, সেটা আমি কম্পিউটারের ভেতরেই দিয়ে দিব, কিন্তু কম্পিউটারটাকে ভেঙে আমি সেই নিয়মটা ধরতে পারবো না। ওই জন্যই বলা হয় সফটওয়্যারটা ধরা যায় না, হার্ডওয়্যার গুলাকে ধরা যায়। তো বেসিক হয়তো বা বুঝছি, সফটওয়্যারের ক্লাসে আমরা ডিটেলস পড়বো, ওর নেচার কি, ও কিভাবে কাজ করে, ওর ধরন কি কি, বহু জিনিস আমরা পড়বো। খারাপ সফটওয়্যার, ভাইরাস, ওদেরকে দূর করাবো, অ্যান্টিভাইরাস, এগুলো আমরা পড়বো। আজকে আমার টার্গেট হার্ডওয়্যার সম্পর্কে পড়ে ফেলা, নেক্সট ক্লাসে টার্গেট সফটওয়্যার সম্পর্কে পড়া। চলুন আগেই প্রথমে আমরা ইনপুট ডিভাইস গুলো নিয়ে পড়তে চাই। ইনপুট ডিভাইস গুলোর মাঝে কিবোর্ড নিয়ে আমাদের একটু ডিটেলস পড়তে হবে, আর বাকিগুলো সম্পর্কে মাঝারি মানের পড়লেই হবে, কিন্তু কিবোর্ড নিয়ে অনেক ডিটেলস পড়তে হবে। বলেন তো কিবোর্ডে কয়টা কি থাকে? 103 থেকে 105। তার মানে ফিক্স সংখ্যা না, 3, 4, 5, ইভেন অ্যাপেলের কিবোর্ড 109টা পর্যন্ত ছিল, চেঞ্জ হইতে পারে। 118টা কি আছে, এরকম কিবোর্ডও আছে, চেঞ্জ করা যায়। কিন্তু কিবোর্ডের এই কিগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। তার সংখ্যা যতই হোক না কেন, সে মোটামুটি 5 ভাগে বিভক্ত। কি কি 5 ভাগ? একটা হচ্ছে আলফা নিউমেরিক, সেকেন্ড টাইপের নাম হচ্ছে শুধু নিউমারিক, থার্ড টাইপের নাম হচ্ছে ফাংশন, ফোর্থ টাইপের নাম হচ্ছে কার্সর, আর ফিফথ টাইপের নাম হচ্ছে মডিফায়ার। তাহলে কিবোর্ডে যতগুলো কি থাকুক না কেন, 118 থাকুক, 109টা থাকুক, 103টা বা 5টা থাকুক না কেন, সংখ্যা যাই হোক না কেন, তারা মোটামুটি 5 ভাগে বিভক্ত। তাহলে আলফা নিউমেরিকের মধ্যে কারা আছে? আপনি নাম শুনে বুঝে ফেলছেন কারা আছে। আলফা আছে মানে অ্যালফাবেটস আছে, নিউমেরিক মানে বুঝছেন নাম্বারস আছে, এখন অ্যালফাবেট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার কিছু পাঞ্চুয়েশন লাগবে, দাড়ি কমা ফুল স্টপ লাগবে। আপনার আবার কিছু স্পেশাল সিম্বলস লাগবে, যেমন ধরেন @ লাগবে, আপনার ধরেন স্টার লাগবে, এরকম কিছু সিম্বলস আপনার লাগবে। ওগুলোকে বলতে পারি আমরা স্পেশাল কেসেস বা স্পেশাল সিম্বলস। এদেরকে নিয়েই মূলত আলফা নিউমেরিক কি তৈরি। নিউমেরিকের মধ্যে কারা থাকবে? এই যে নাম্বারস থাকবে, তারপরে হচ্ছে ম্যাপ করার জন্য কিছু সিম্বলস লাগবে, প্লাস মাইনাস এসব সিম্বলস লাগবে। এদের নিয়ে মূলত নিউমেরিক কি তৈরি। এখন আমাকে বলেন তো 5 এটা কোন ধরনের কি? 5 নিউমেরিক কি আলফা নিউমেরিক কি এর মধ্যেও পড়ে? তার মানে একটা কিবোর্ডে 5 কয়বার থাকে? 2বার। 2বার। 2বার থাকে। ওই যে 5টা আছে, সেটা আলফা নিউমেরিকের অংশ। আবার ডান দিকে একটু নিচের দিকে ডানে, সেখানেও আরেকবার 5 আছে, সেটা কি? নিউমেরিক কি? হ্যাঁ, ও 2বার থাকে, একটা কিবোর্ডে ও 5 তো 2বার থাকে। স্টার সেটা কোন ধরনের কি? নিউমেরিক দুইটাই, কারণ ও তো 2বার থাকে। এই যে কিবোর্ড, তো এই কিবোর্ডের এইখানে দেখবেন 1, 2, 3, 4 এরকম আছে, আবার এখানটাতেও দেখবেন 1, 2, 3, 4 এরাও আছে। এখানে দেখবেন একবার স্টার আছে, এখানে দেখবেন আবার স্টার আছে। এই যে উপরের অংশটা, সেটা আলফা নিউমেরিক কি, এখানে এবিসিডি এরা আছে। এরপরে এই জায়গাটায় দেখেন আবার 1, 2, 3, 4 আছে, ঠিক আছে।
এই জায়গাটাকে অ্যাক্টিভ করার জন্য একটা কি আছে, সেই কি এর নাম কি? নামলক। লক নামলক, সংক্ষেপে নামলক। ওকে, তার মানে আমাকে যদি জিজ্ঞেস করে স্টার 5 এরা কোন ধরনের কি, তখন দেখবেন অপশনে থাকবে বোথ আলফানিউমেরিক আর নিউমেরিক। ও দুইবার আছে, তাই দুই ধরনের কি। ফাংশন কি কয়টা বলেন তো? F1 থেকে F12। সাধারণ কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত। অনেক কিবোর্ডে দেখবেন F1 থেকে F, আপনারা অবশ্য দেখার চান্স কম। যারা অনেক বেশি কাজ টাজ করেন, বিভিন্ন ভ্যারাইটির কাজ করেন, তারা হয়তোবা দেখবেন F1 থেকে F18 পর্যন্ত কি আছে, বা F1 থেকে F24 পর্যন্ত থাকতে পারে, বাট নর্মাল কিবোর্ডে সাধারণভাবে F1 থেকে F12 পর্যন্ত থাকে। আর এখানে একটা দুঃখজনক সংবাদ হচ্ছে, আপনাকে চেষ্টা করতে হবে F1 থেকে F12 পর্যন্ত এদের কাজ একটু মুখস্থ করতে। যারা মুখস্থ করতে পারবেন না, তারা একটু পরীক্ষায় বেশি আসছে যেগুলো, সেগুলো একটু পড়বেন। যেমন ধরেন স্পেলিং মিস্টেক কোন কি এর মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, এটা পরীক্ষায় বারবার আসছে। এফ কতর মাধ্যমে স্পেলিং মিস্টেক ধরতে পারি আমরা, গ্রামাটিক্যাল মিস্টেক ধরতে পারি? F7 F7। এখন সবগুলোর কাজ না পারলেও F7 এর কাজটা তো একটু পড়তে হবে, যেহেতু এটা পরীক্ষায় বেশি আসে। আমার সাজেশন হচ্ছে সবগুলোই মুখস্থ করবেন, বাট আমার নিজেরই আসলে সবগুলো মুখস্থ থাকে না। আমি মুখস্থ এমনি কম রাখতে পারি, সবগুলো মুখস্থ থাকে না, কি করবো বলেন? তো যার মুখস্থ থাকে সে মুখস্থ করার চেষ্টা করবেন F1 থেকে F12 পর্যন্ত কাজ। যার থাকবে না সে বিগত বছরের প্রশ্নগুলো অ্যাটলিস্ট পড়ে ফেলবেন। ধরেন একটা ফাইল আপনি রিনেম করতে যাচ্ছেন, কোনটা ইউজ করবেন? F2। F2। তাহলে যেগুলো পরীক্ষায় বেশি আসছে অন্তত ওইগুলো মুখস্থ করবেন, আর সম্ভব হলে F1 থেকে F12 12টার কাজে মুখস্থ করবেন। কার্সর কি খুব সহজ, আপ ডাউন লেফট রাইট, এরা হচ্ছে কার্সর কি। আর এদের মধ্যে না পড়লে আনসার কি দিয়ে দিবেন? মডিফায়ার কি, যেমন শিফট অল্টার, ওই জনতা ব্যাংক আরসি পরীক্ষায় আসছিল। কন্ট্রোল শিফট অল্টার কোন ধরনের কি? দেখেন কন্ট্রোল শিফট অল্টার, তারা অ্যালফাবেটও না, নাম্বারও না, স্পেশাল সিম্বলও না। তারা নাম্বার বা ম্যাথমেটিক্যাল সিম্বল না, তারা F1 থেকে F12 এর মধ্যে না, তারা আপ ডাউন লেফট রাইট এর মধ্যেও না। তাহলে তারা পড়বে গিয়ে মডিফায়ার কিতে। ক্লিয়ার কি না? জি স্যার। তাহলে বলেন তো, এই যে একটু আগে আমরা বললেন যে নামস লক, এটা কি ধরনের কি? মডিফায়ার। মডিফায়ার কি, কারণ সে অ্যালফাবেটও না, নাম্বারও না, সিম্বলও না, F1 F12ও না, আপ ডাউন লেফট রাইটও না, তাই সে হচ্ছে মডিফায়ার কি। আচ্ছা, পরীক্ষা আসা কোশ্চেনের আনসার দেন। ট্যাব, উইন্ডোজ, এরা কোন ধরনের কি? মডিফায়ার। মডিফায়ার কি। ওকে, তাহলে মোটামুটি পারবেন আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। স্যার বলেন স্যার। ফাংশন কি এর আরো কিছু এক্সাম্পল বললে বেটার হতো, মানে কমন কিছু বললে। পরীক্ষায় যে দুইটা বেশি আসছে সেগুলো আমি বলে ফেলছি, আর বাকিগুলো একটু পড়ে নিয়েন। তাই তো ওকে থাকবে সবগুলাই পড়ার। না পারলে এই যে বিগত বছরে যেগুলো বেশি আসতো ওইগুলো অ্যাটলিস্ট পড়ে ফেলবে। আচ্ছা, আরেকটা বেশি আসছে সম্ভবত, বেশি মানে একবারই আসছিল, সেটা হচ্ছে রিফ্রেশ করা হয় কোনটা দিয়ে? কে বলতে পারবেন? 5 দিয়ে F5 F5 হার্ড রিফ্রেশ করা হয়। ওকে, তো এগুলো একটু ট্রাই করবেন, একটু দেখে রাখতে আর কি। স্যার কত তারপরে হচ্ছে, F5? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এই কিবোর্ডের শর্টকাট কিগুলো, এগুলোও কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে বলতে কি, মুখস্থ করে আসলে হবে না, আপনার কিন্তু কিবোর্ড বসে এখানে প্র্যাকটিস করতে হবে। স্পেশাল সিম্বল কোনগুলো স্যার? @ হ্যাশ, ডলার, এগুলো খুঁজে পাইছেন? আপনার জি স্যার। কিবোর্ডে তাকান ভালো মতো, ওইগুলো হচ্ছে স্পেশাল সিম্বলস বা স্পেশাল কেজেস। সিম্বলস থাকতে পারে ভাষাটা, কেজেসও থাকতে পারে, আর ক্যারেক্টারও থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার, একই কথা সব। ওকে, আবার কিবোর্ডের শর্টকাট গুলো, এইগুলো কিছু মুখস্থ করার ট্রাই করবেন। যেমন আমি পরীক্ষা আসা কোশ্চেন গুলো বলি, মুখস্থ করার ট্রাই করে লাভ নাই, প্র্যাকটিস করার ট্রাই করবেন হাতে কলমে। বলি কন্ট্রোল কি আসবে বলেন? স্যার ওই একজনের সাউন্ডের জন্য কিছুই শোনা যায় না, আলমগীর নাম। এই আলমগীর ব্রো, আপনি একটু মিউট করে যান। স্যার খুব সমস্যা হচ্ছে সাউন্ডের জন্য। তারা ওনারা মিউট বানাচ্ছি।
আচ্ছা, উনি নিজে থেকে মিউট হয়ে গেছে, ধন্যবাদ ওনাকে, অসংখ্য ধন্যবাদ নিজে থেকে মিউট হওয়ার জন্য। ওকে, কন্ট্রোল পিতে কি হয় বলেন? প্রিন্ট হয়। প্রিন্ট হয়। তারপরে বলেন কন্ট্রোল এ দিলে কি হবে? কন্ট্রোল এ, সবকিছু সিলেক্ট হবে, পেজের অল সবকিছু সিলেক্ট, সিলেক্ট অল হবে। সিলেক্ট, রাইট। তারপরে কন্ট্রোল ও দিলে কি হবে? এটাও পরীক্ষা, এটা আবার বেশি আসছে আগের গুলোর চেয়ে। ফাইল ওপেন হবে। ফাইল ওপেন হবে, রাইট। কন্ট্রোল এন দিলে কি হবে? সবচেয়ে লেটেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। নিউ ফাইল ক্রিয়েট হবে। নিউ ফাইল ক্রিয়েট হবে না, সবচেয়ে লেটেস্ট এটা আসে নাই। সবচেয়ে লেটেস্ট পরীক্ষা আসছে কন্ট্রোল ই তে কি হবে? কন্ট্রোল ই, অ্যালাইনমেন্ট। রাইট। কোন ধরনের অ্যালাইনমেন্ট? সেন্টার অ্যালাইনমেন্ট। হ্যাঁ, রাইট। এটা হলো মনে হয় লাস্ট একটা দুইটা পরীক্ষার মধ্যেই আসছে, কন্ট্রোল ইতে কি হবে। তারপর বলেন কন্ট্রোল জেড দিলে কি হবে? কন্ট্রোল জেড, আন্ডু। আনডু। কন্ট্রোল এক্স দিলে কি হবে? স্যার কন্ট্রোল এক্স হচ্ছে কাট কাট হয়ে করবে। কাট, কাট, কাট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিলে কি হবে? পেস্ট। তারপরে হচ্ছে কন্ট্রোল ইউ দিলে কি হবে? আন্ডারলাইন। যাবে। কন্ট্রোল বি দিলে কি হবে? বোল্ড। বোল্ড। কন্ট্রোল আই দিলে ইটালিক। বুঝিনি। ইটালিক, রাইট। পরীক্ষা যেগুলো বেশি আসছে সেগুলো থেকে একটু বললাম, এছাড়া আপনারা বাকিগুলো একটু ট্রাই করবেন আর কি। আর ট্রাই করলে আসলে মাথায় থাকবে না, একটু হাতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন হয়ে যাচ্ছে আর কি। তাহলে এগুলো একটু নিজের ট্রাই করতে হবে। তারপর F1 থেকে F12 এর কাজ এগুলো একটু নিজের ট্রাই করতে হবে, নিজের মুখস্থ করতে হবে। মুখস্থ বা যাই বলেন, প্র্যাকটিস করে করে যেটা করা যায়। ওকে, তো এতক্ষণ যা আমি বলছি এটা আপনি আসলে নিজেই পারতেন, খুব একটা যে মানে কঠিন তা না। এবার আমরা দেখি একটু লেআউট। আমাদের জিজ্ঞেস করতে পারে লেআউট কি? কিবোর্ডের কিগুলো আসলে যে স্টাইলে থাকে, তারা তো আর সিরিয়ালি থাকে না, ABCD ওরকম সিরিয়ালি থাকে না। তারা যে স্টাইলে থাকে সেই স্টাইলটাকে বলা হয় সেই কিবোর্ডের লেআউট। তাহলে আমরা লিখতে পারি ওরিয়েন্টেশন অফ কিজ ইন কিবোর্ড। কিবোর্ডের যে কিগুলো আছে তাদের যে ওরিয়েন্টেশন বা সাজানোর পদ্ধতি, সেটাকে বলা হয় লেআউট। পরীক্ষা থেকে একটা কোশ্চেনই আসছে, সেটা হচ্ছে QWERTY, এটা কি জিনিস? আনসার হচ্ছে কিবোর্ডের লেআউট। তাহলে আরো যে একটা লেআউট দেখি, QWERTZ, এটাও কি জিনিস জিজ্ঞেস করলে বলবো কিবোর্ডের লেআউট। AZ, এগুলোই ফেমাস। AZERTY, এটা কি জিনিস? আমরা বলবো কিবোর্ডের লেআউট। এখান থেকে একটা কোশ্চেনই আসছে, সেটা হচ্ছে এটা কি? আনসার হচ্ছে কিবোর্ডের লেআউট। স্যার আমাদের কি মানে সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো মুখস্থ করতে হবে, লেটারগুলো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লেআউটটা কি? কিবোর্ডের কিগুলো যে স্টাইলে থাকে সেটাই লেআউট, ঠিক আছে। এখন লেআউটের নাম রাখার জন্য কি করা হয়? সবগুলো তো আপনি মুখস্থ রাখতে পারবেন না, এই জন্য লেআউটের নাম রাখা হয় প্রথম 6টা বর্ণের মাধ্যমে। লেআউটের নাম রাখা হয় প্রথম 6টা বর্ণের মাধ্যমে। তাহলে এই যে একটা লেআউট, এটার নাম কি? QWERTY, এটাই লেআউট, ঠিক আছে। একদম সিরিয়ালি সবগুলো মনে রাখতে হবে। QWERTY, QWERTZ, AZERTY, এগুলো হচ্ছে লেআউট। সাধারণ কিবোর্ড তো প্রথমটাই। হ্যাঁ, আপনার কিবোর্ড প্রথমটাই, এটাই। শুধু আপনার না, সবারই এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা। তারপর সেকেন্ড যেটা দেখতেছেন, চেক করে দেখতে পারেন, আপনারা তো সবাই এখানে বসে আছেন, চেক করে দেখেন আপনার কিবোর্ডের প্রথম 6টা বর্ণ এরা কিনা, সবাই চেক করে দেখেন। আর এই যে নিচে যেটা দেখতেছেন TZ, এটা আসলে ফ্রান্স এবং বেলজিয়াম একটু বেশি দেখা যায়। আর এই নিচে যেটা দেখতে পাচ্ছেন AZERTY, এই লেআউটটা বেশি দেখা যায় হচ্ছে ক্রোয়েশিয়া অর্থাৎ মিডল ইউরোপের দেশগুলোতে, গ্রিস, ওইসব জায়গায় নিচেরটা সবচেয়ে বেশি দেখা যায়। আর সারা পৃথিবীতেই সবচেয়ে বেশি দেখা যায় এটা। ক্লিয়ার? স্যার নিচের দুইটা কি আমাদেরকে মনে রাখতে হবে? রাখা ভালো, এইটা থেকে কোশ্চেন আসছে, কিন্তু ফিউচারে এখান থেকে তো আসতেই পারে, একটু কষ্ট করে মনে রাখলেন। এজারটি লেআউটটা কোন কোন দেশে বললেন? মধ্য ইউরোপ, মিডল ইউরোপের দেশ, গ্রিস, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, এইসব জায়গাতে মূলত স্লাভিক কান্ট্রি যেগুলো, ওরা মূলত
এই লেআউটটা বেশি ইউজ করে। কতদূর মনে হয় জিজ্ঞেস করবে না, একটা কোশ্চেনই করছিল, সেটা হচ্ছে কিউআরটি কি, আনসার হচ্ছে লেআউট। এটাই আমার চোখে পড়া বিগত বছরের প্রশ্ন এখান থেকে। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এ পর্যন্ত সেকেন্ডটা নেই স্যার। সেকেন্ডটা কোন দেশেও স্যার সেকেন্ড? ফ্রান্স এবং বেলজিয়াম। আচ্ছা। ঠিক আছে, স্যার হ্যাঁ এখানে বলেন। মানে কিউ ডাব্লিউ নিচেরটা এসডিএফ আছে, এটা হবে না দিলে? কি দিলে হবে না? না না, লেআউটের মধ্যে কিউ ডাব্লিউ নিচে আরেকটা আছে না এসডি, আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের কিবোর্ডের হুম, মধ্যে, এটা হ্যাঁ হ্যাঁ, দিলে তো হবে না। এটা কি কি দিলে হবে? মানে এটা তো মানে হতে স্যার পারে লেআউট। হ্যাঁ এটাও হবে, কিন্তু অপশনে আসলে দেখবেন যে একটা ঠিক থাকবে আর বাকিগুলো আওলা ঝাওলা থাকবে। এই স্যার সিকোয়েন্স উনি দিলে আবার এটা হবে না। জিজ্ঞেস করে নাই স্যার, মানে জিজ্ঞেস তাহলে করছে এ এস ডি এফ, মানে সেকেন্ড লাইন যেটা আছে ওইটা কি কোনো লেআউট হবে কিনা। না না, লেআউটের নাম রাখা হবে প্রথমটা দিয়ে। উনি টাইপ শিখছে, তো টাইপ শেখার সময় আঙ্গুল রাখার জন্য এএসডিএফ এ আঙ্গুল রাখতে হয়, আর সেমিকোলন এলকেজি তে আঙ্গুল রাখতে হয়। ঠিক আছে, ওই জন্য ওটা আপনার পছন্দ। এএসডিএফ এই পাশে সেমিকোলন এলকেজি আপনার পছন্দ, কিন্তু লেআউটের নাম রাখা হবে তার উপরের রোটা দিয়ে। লেআউটের নাম রাখা হয় প্রথম 6টা বর্ণ দিয়ে। ঠিক আছে, প্রথম 6টা দিয়ে নাম রাখা হয়, আর আপনি সেকেন্ডটা দিয়ে আসলে আঙ্গুল রেখে প্র্যাকটিস করেন আর কি। ক্লিয়ার কিনা বলেন? জি ক্লিয়ার জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই লেআউট এটা ব্রিটিশরা ওদের স্টাইল করে বানাইছে। ওরা এমন ভাবে বানাইছে যাতে বেশি ব্যবহৃত হয় বর্ণগুলো পাওয়ারফুল আঙুলের কাছে থাকে, তাহলে কি টাইপটা স্পিডে হবে, এক্সট্রা প্রেসার হাতের উপরে পড়বে না। আমার এই আঙুলগুলো দেখবেন শক্তিশালী, এগুলো দেখবেন একটু দুর্বল, তাহলে শক্তিশালী আঙুলগুলোর কাছে বেশি ব্যবহৃত বর্ণগুলো থাকবে, আর যে বর্ণগুলো কম ব্যবহৃত হয় সেগুলো একটু দুর্বলগুলোর কাছে থাকবে, তাহলে আমি ম্যাক্সিমাম স্পিড পাবো। আবার সবার মত সেম হবে না, কারো কাছে মনে হইতে পারে যে আমার আর বেশি ব্যবহৃত হয়, কারো কাছে মনে হইতে পারে যে না আর এর চেয়ে টি বেশি ব্যবহৃত হয়, এরকম কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে। তাই ডিফারেন্ট ডিফারেন্ট লেআউটের জন্ম। এগুলো তো ইংলিশের জন্য। এখন আমরা বাঙালি, আমাদের লেআউট দরকার, আমরা তো এত উন্নত হই নাই যে লেআউট বানাবো। তখন আমরা কি করি, ওদের লেআউট ব্যবহার করি, কিন্তু ওদের লেআউট ব্যবহার করার জন্য আমাদের কিছু সফটওয়্যার দরকার হয়। তো ওদের লেআউট ব্যবহার করে সফটওয়্যার নিয়ে আমরা আমাদেরটার সাথে কিছুটা মডিফিকেশন করে নিব। তার জন্য প্রথম যে সফটওয়্যারটা দরকার হয়েছে, লেআউটের সফটওয়্যার, প্রথম বাংলা যে লেআউটের সফটওয়্যার, সেটার নাম ছিল মুনির অপটিমা। ঠিক আছে, আমাদের শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, তার বানানো মুনির অপটিমা ছিল প্রথম বাংলা লেআউট। উনি অবশ্য এটা বানাইছিলেন মূলত টাইপরাইটিং এর জন্য, পরবর্তীতে কম্পিউটারেও এটা প্রথম ব্যবহৃত হয়। মুনির অপটিমা নাম শুনছেন হয়তোবা। আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিজয়। আর আপনারা যারা আছেন তরুণ সমাজ, আপনাদের কাছে সবচেয়ে জনপ্রিয় কোনটা বলেন, নাম বলেন, সবচেয়ে জনপ্রিয় আপনাদের কাছে কোনটা? অভ্র। 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 তো এগুলো আসলে লেআউটের সফটওয়্যার। আমরা যেহেতু নিজেরা সরাসরি কম্পিউটারে লেআউট বানাতে পারি না, আমরা এসব সফটওয়্যার ব্যবহার করে লেআউটটা বানাবো। ঠিক আছে, টাইপরাইটিং এর জন্য মুনির অপটিমা কিন্তু প্রথম একদম ডাইরেক্ট লেআউট টাইপরাইটিং এর জন্য, পরবর্তীতে এটাকে সফটওয়্যার বানায় এই লেআউটগুলোর সাথে মার্জ করা হয়েছে। যাক, এগুলোর নাম মোটামুটি জানলেই চলবে। আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ দিব, কারণ এতক্ষণ যা পড়াইছি এগুলো আপনি নিজে একা পড়লে আসলে পারতেন, বাট এখন যেটা পড়াবো এটা একা পড়লে বুঝবেন না। যারা ওই ইলেকট্রিক্যাল সিএসসি ব্যাকগ্রাউন্ড ছাড়া, বাকিদের জন্য ডিফিকাল্ট। এখন আমরা দেখতে চাই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার এই কিবোর্ডের মধ্যে থাকে কি এবিসিডি, এরা থাকে, আর আমার কম্পিউটার কি এবিসিডি বুঝে? না স্যার, কম্পিউটার কি বুঝে? 01। 01। 01 এদেরকে বুঝে, এই সব জিনিসপত্র বুঝছে। তাহলে আমি এখানে এতে প্রেস করলাম, কম্পিউটারের কাছে এ গেল, তা আমার লাভ কি? আমার কি বানাইতে হবে? 01 বানাইতে হবে। চা খাওয়ার মতো কেউ নাই? সারোয়ার ভাই থাকলে একটু বলেন না, গলা ঝামেলা করতেছে।
আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমার কিবোর্ডে আছে এবিসিডি, আমি এবিসিডি তো কম্পিউটারের কাছে পাঠাইলে লাভ নাই, বাটা তো বুঝবে না। তাহলে আমার জরুরি কাজ কি? এই এবিসিডি কে 0 আর 1 বানানো। দেখি আপনাদের নাম ধরে একটু জিজ্ঞেস করি, কে কে যুক্ত আছেন। প্রথমেই নাম দেখতে পাচ্ছি আর প্রথম নাম দেখতে পাচ্ছি আবিদ জামান। আবিদ জামান, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমার দরকার এ কে 0 আর 1 বানানো। আপনি আমাকে একটু মতামত দেন তো, এ কে কিভাবে 0 আর 1 বানানো যেতে পারে? 0 1 না বানালে কম্পিউটার বানানো বুঝবে না। এ কে 0 1 বানাইতে হবে। আবিদ জামান বলেন কেমনে 0 1 বানাবেন? স্যার ওকে আমরা যখন ইনপুট দেবো এই চাপ দেবো তখন তো ও সেটাকে বাইনারিতে কনভার্ট করে ও ওর করে সেটাকে ওর বুদ্ধি আছে নেমিয়া, ও বুঝে কিছু। ওকে 0 1 বানাবেন আপনি, বলেন কেমনে 0 1 বানাবেন? কিরকম 0 1 বানানো যায় আপনি একটা মতামত দেন না। ও কিছু বুঝে না, আপনি যেমনি 0 1 বানায় দিবেন ওই 0 1 নিবে। ধরেন আপনার মনে হইলো 1 1 0 0, আমি এ দিব, সে এ কে 1 1 0 0 বানাবো, ও এটা নিবে, সে 1 1 0 0 মানে আমার মালিক এ প্রেস করছে, এটা সে বুঝবে। তাহলে ধরেন আমি আবিদ জামান তো মতামত দিতে পারেন, আমি দিয়ে দিলাম আবিদ জামানের হয়ে, এ মানে 1 1 0 0। এবার আরেকজন নিজে থেকেই বলেন, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হইতো আপনি কিরকম ই বানাইতেন, 0 আর 1 এর কম্বিনেশন বানাইতেন এর জন্য? 65 মানে কি বলেন? 65 মানে আপনি পণ্ডিত, আপনি বাদ। ওই পণ্ডিত না, একটু অ্যামেচার পোলাবেন, বলেন কিরকম বানাইতেন? উনি সঠিক কথা বলছে তো এই জন্য ওনাকে বাদ দিয়ে দিলাম, উনি বুঝে সব পারে। স্যার 1000 বানাইতাম। 1 0 0 0, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন একজন এতে প্রেস করছে, প্রেস করলে তার কম্পিউটারকে সে বুঝাই দিছে যে তো আমি যখন এতে প্রেস করব তখন 1 1 0 0 হয়ে যাবে। ওকে, তার কম্পিউটার খুব ভালো কাজ করবে, সমস্যা নাই। সে এতে প্রেস করবে, তার কম্পিউটার 1 1 0 0 পাবে এবং কম্পিউটার বুঝবে যে আমার মালিক এতে প্রেস করছে। আবার আরেকজনের কম্পিউটার সেখানে এতে প্রেস করছে, তার মানে 1 আর 3টা 0 তৈরি হয়েছে, তার কম্পিউটারও ভালো চলবে। প্রবলেমটা হবে তখন যখন কিনা এই কম্পিউটারের কাছে এ মানে হচ্ছে 1 1 0 0 আর এই কম্পিউটারের কাছে এ মানে হচ্ছে 1 0 0 0। তাহলে এই কম্পিউটার তার নিজের মতো করে চলতে পারবে, কোনো সমস্যা নাই, এই কম্পিউটার তার নিজের মতো করে চলতে পারবে, কোনো সমস্যা নাই। সমস্যা তৈরি হবে যখন এই কম্পিউটারের কোনো একটা ফাইল এই কম্পিউটারে আনতে যাব, কারণ এই কম্পিউটার তো এ মানে এই জিনিসকে বুঝে, এই কম্পিউটার তো এ মানে এটাকে বুঝে না, সে অন্য কিছু বুঝে। সমস্যা তখন তৈরি হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? স্যার একটু বুঝি নাই স্যার, হজবর জি হজবর অটে গেছে স্যার, একটু বুঝতে পারিনি স্যার। আচ্ছা, কে কে বুঝছেন একটু বলেন দেখি। স্যার বুঝছি। ঠিক আছে, বুঝছি। বুঝেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দু একজন বুঝছেন আর কি, না বুঝলেও চলবে। বুঝার কোনো তো দরকার আছে তা না, বাট বুঝলে একটু ভালো লাগবে আর কি। আবার বলি রাখি, স্যার একটু বুঝে দিন স্যার। না বুঝলে হতাশ হওয়ার কোনো দরকার নাই, বুঝার দরকারই নাই, ঠিক আছে। তারপর একটু বলি দেখি মাথায় ঢুকে কিনা। আমার এই কম্পিউটার সে 0 1 ছাড়া কিছু বুঝে না, মুখস্থ কথাবার্তা বলতেছি, বাট ট্রাই টু ফিল। সে 0 1 ছাড়া কিছু বুঝে না, তাইলে আমি তাকে এ বি সি কিভাবে বুঝাবো? এ কেও সাম সর্ট অফ 0 1 বানাইতে হবে, বি কেও কাইন্ড অফ 0 1 বানাইতে হবে। এখন 0 1 আমি কিভাবে বানাবো? আমাকেই ডিসিশন নিতে হবে যে আমি এ মানে কেমন 0 আর 1 বুঝি, বি মানে কেমন 0 আর 1 বুঝি। তাহলে ধরেন একজন ডিসাইড করলো যে এ মানে আমার কম্পিউটারকে আমি বুঝাবো 1 1 0 0, বি মানে আমার কম্পিউটারকে আমি বুঝাবো, বি মানে আমার কম্পিউটারকে আমি বুঝাবো
1 0 1 0। আমার কম্পিউটারকে আমি এ মানে বুঝাবো এই 0 আর 1, বি মানে বুঝাবো এটা 0 আর 1। আমার ডিসিশন, আমার কম্পিউটার। ঠিক আছে, তাহলে আমার কম্পিউটার আমার মতো করে ঠিকই চলবে, সমস্যা নেই। এখন আরেকজনের কম্পিউটার, তার কম্পিউটারকেও ওই 0 1 এর মাধ্যমে এ বুঝাইতে হবে। তার ডিসিশন, তার কম্পিউটার, সে তার মতো করে অন্যরকম 0 আর 1 বানাইলো। ঠিক আছে, যেমন আরেকজনের কম্পিউটার, সে 0 আর 1 বানাইছে এই স্টাইলে এ কে, আর বি কে সে 0 আর 1 বানাচ্ছে এইভাবে, এইভাবে বানাচ্ছে। তার কম্পিউটারও ঠিক মতো চলবে। প্রবলেম হবে তখন যখন এই কম্পিউটার থেকে একটা ফাইল আমি এই কম্পিউটারে নিব, কারণ এই কম্পিউটারে যে জিনিসটা এ ছিল এই কম্পিউটারে সেই জিনিসটা বি না। সেই জিনিসটা হয়তোবা এই কম্পিউটারে এম, হয়তোবা এই কম্পিউটারে ওই জিনিসটা নাই। তখন মূলত প্রবলেমটা সৃষ্টি হওয়া শুরু করবে। এখন এই প্রবলেমের সলিউশন কি? এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো এ কে 0 আর 1 বানাবো না, যে কোনো একটা পদ্ধতি ফলো করব। এখন পদ্ধতিটা কি? এই ব্যক্তির পদ্ধতি না এই ব্যক্তির পদ্ধতি? কার পদ্ধতি ফলো করব? ঝামেলা লাগবে। সেই জন্য বলা হইলো যে এত ঝামেলার কিছু নাই, আস্কি নামের একটা প্রতিষ্ঠানকে আমরা এই দায়িত্ব দিয়ে দেই। তারা যেই স্টাইলে আমাদেরকে বলে দিবে আমরা সেই স্টাইল ফলো করব। এতে কি হবে? এতে যেটা ঘটবে কিভাবে এটা 0 আর 1 হচ্ছে সেটা আমজনতার জানার দরকারও নাই, কারণ আমজনতাকে আমি যখন জানাইতে যাব ওরা বুঝবেই না। যেমন আপনাদের মধ্যে 2-4 জন বলতেছেন বুঝছি, বাকিরা বুঝতেছেন না, বাট কম্পিউটার তো চালাইতে পারেন। তার মানে আমরা দায়িত্ব এই প্রতিষ্ঠানকে দিয়ে দেই, তাতে এত গভীর জিনিস সব মানুষের বোঝার দরকার নাই, সব ভেতরে ভেতরে ঘটে যাবে। আমরা এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে দিব। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে, এটা সবার জানতে হবে, এই প্রতিষ্ঠানের নামটা কি। আপনাদের পরীক্ষায় অসংখ্যবার জিজ্ঞেস করছে আস্কির পূর্ণরূপ কি, এটা সবার জানতে হবে। আর আমি এতক্ষণ যে কথাবার্তা বললাম এটা 2-4 জন বুঝলেই আমি খুশি, আসলে যে আমার কথা 2-1 জন বুঝে, বাকিদের না বুঝলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আস্কির ফুল মিনিং এটা সবার মুখস্থ রাখতে হবে। আস্কির ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আজকে একটা প্রতিষ্ঠান যারা আমাদেরকে ঠিক করে দিবে এ মানে কোন স্টাইলে 0 আর 1 হবে, বি মানে কোন স্টাইলে 0 আর 1 হবে, আমরা সেটাই ফলো করব। এখন আজকে আমাদেরকে বলছে যে এই এ মানে যে 0 আর 1 হবে তার জন্য পদ্ধতি আছে 2টা। একটা পদ্ধতির নাম হচ্ছে আস্কি 7, আর একটা পদ্ধতির নাম হচ্ছে আস্কি 8। এবং 2টা পদ্ধতিতেই এ মানে হবে 1 5টা 0, 1 এ মানে হবে 1 5টা 0 1। বি মানে হবে 1 4টা 0 1 0। সি মানে হবে 1 4টা 0 1 1। আমি এতে প্রেস করব, সেই এ কে ওরা এরকম বানাবে, বানানোর পরে কম্পিউটার সেটাকে এ বুঝবে। এই পদ্ধতিটা কে দিছে? এই পদ্ধতিটা দিছে আস্কি নামের প্রতিষ্ঠান। ঠিক আছে, তো এই যে 1 5টা 0 1 এটার মানে হচ্ছে আসলে 65। একজন বলছেন অলরেডি ক্যাপিটাল এ দিলে উনি নিজের কোনো পদ্ধতিতে নাই, উনি একদম সরাসরি আস্কিতে চলে গেছেন, ক্যাপিটাল এ মানে হয়ে যাবে 65। ঠিক আছে, তাহলে এই যে 1 5টা 0 1 এই সংখ্যা দেখলে আপনার মাথায় আসে 10,01,000। ঠিক আছে, আপনি ডেসিমালের সাথে অভ্যস্ত, ডেসিমালে এটা 10,01,000, কিন্তু এটা আসলে ডেসিমাল না, এটা হচ্ছে বাইনারি। বাইনারি পদ্ধতিতে আমরা নাম্বার সিস্টেমের ক্লাসে এইসব কনভার্সন শিখবো। বাইনারি পদ্ধতিতে এই সংখ্যাটা আসলে 65। এই যে সংখ্যা দেখতে পাচ্ছেন এটা আসলে বাইনারি পদ্ধতির জন্য 66। এই যে সংখ্যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইনারি পদ্ধতির জন্য 67। এবং বাইনারি পদ্ধতিতে ডিজিট থাকে কয়টা? 2টা। বলেন দেখি বাইনারি পদ্ধতিতে ডিজিট কোন 2টা? 0 আর 1। Zero and one. বাইনারি ডিজিট 0 আর 1।
বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ কি? বাইনারি বিট সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। তাহলে দেখেন তো এর ভিতরে কয়টা বিট পাচ্ছেন, গুণে কয়টা বিট পাওয়া যায়? একটা বিট, 7টা একটা বিট, একটা বিট, একটা বিট, একটা বিট, একটা বিট, একটা বিট। কয়টা বিট? 7টা 7টা বিট। তো যেই পদ্ধতিতে একটা, এই যে ABC এদেরকে বলা হয় ক্যারেক্টার, যেই পদ্ধতিতে প্রতিটা ক্যারেক্টারের জন্য 7টা বিট, সেই পদ্ধতিকে বলা হয় ASCII 7। ASCII 7 পদ্ধতিতে একটা ক্যারেক্টারের জন্য 7টা বিট। ASCII 7 পদ্ধতিতে একটা ক্যারেক্টারের জন্য 7টা বিট। এখন এই 7টা বিটকে প্রোটেকশন দেওয়ার জন্য, 7টা বিটকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা করে বডিগার্ড যদি দিয়ে দিই, ওই বডিগার্ডের মানের কোনো মূল্য নাই, জাস্ট একটা বডিগার্ড যদি ওর সাথে একটা করে এক্সট্রা দিয়ে দিই, তখন বিট হয়ে যাবে কয়টা? 8টা। তখন সেই পদ্ধতির নাম দিব ASCII 8। এবং সেই ক্ষেত্রে কি হবে? একটা ক্যারেক্টারে হবে 8টা বিট। এখন এই পদ্ধতি যদি আমি অনুসরণ করি, মোট কয়টা ক্যারেক্টার তৈরি করা যাবে, কয়টা ক্যারেক্টার তৈরি করা পসিবল? তাহলে আপনি সবসময় খেয়াল রাখবেন, তৈরি করা পসিবল 2 টু দি পাওয়ার nটা ক্যারেক্টার। এর নাম না দিয়ে সরাসরি লিখি 2 টু দি পাওয়ার বিট। এই কয়টা ক্যারেক্টার, এতটি ক্যারেক্টার তৈরি করা সম্ভব। 2 টু দি পাওয়ার বিটটা ক্যারেক্টার তৈরি করা সম্ভব। তাহলে আমাকে বলেন তো ASCII 7 পদ্ধতিতে মোট কয়টা ক্যারেক্টার তৈরি করা সম্ভব? 128 2 টু দি পাওয়ার কত? 7 2 টু দি পাওয়ার 7। আর ASCII 8 পদ্ধতিতে কয়টা ক্যারেক্টার তৈরি করা সম্ভব? 2 to the power 8 মানে 256টা। আচ্ছা, বহুত কথা বলছি, অনেকের মাথায় ঢুকে নাই। না ঢুকলে তো কোনো সমস্যা নাই, 2-4 জনের মাথায় যদি ঢুকে থাকে এই জন্য অনেক বেশি কথাবার্তা বলছি। এখন আসলে সবার জন্য যেটুকু মনে রাখা খুব জরুরি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা বলি। পরীক্ষার জন্য বোঝা আসলে ইম্পর্টেন্ট না, কয়টা তথ্য মনে রাখা ইম্পর্টেন্ট। কি কি মনে রাখবেন? প্রথম কোশ্চেন হচ্ছে ASCIIর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মনে রাখা খুবই জরুরি। সেকেন্ড ইনফরমেশন, ASCII পদ্ধতি কয়টা? ASCIIর পদ্ধতি 2টা, ASCII 7, ASCII 8। থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, ASCII 7-এ একটা ক্যারেক্টারে কয়টা বিট? ক্যারেক্টার মানে আসলে বর্ণ, লেটার। বর্ণ বা লেটারকে কম্পিউটারের ভাষায় বলা হয় ক্যারেক্টার। আপনাকে বলতে পারে ASCII 7 পদ্ধতিতে একটা ক্যারেক্টারে কয়টা বিট? আপনি বলবেন একটা ক্যারেক্টারে 7টা বিট। ওই যে 7 দেখে আপনি মনে রাখতে পারবেন। আপনাকে বলতে পারে ASCII 8 পদ্ধতিতে একটা ক্যারেক্টারে কয়টা বিট? আপনি বলবেন একটা ক্যারেক্টারে 8টা বিট। এরপর আপনি যারা একটু কোশ্চেন নিয়ে বেশি ঘাটাঘাটি করছেন, তারা খুঁজে পাওয়ার কথা, ASCII নামে উল্লেখ নাই, খালি আপনারা জিজ্ঞেস করছে একটা ক্যারেক্টারে কয়টা বিট, শুধু এইটুকুই কোশ্চেন। তাহলে লেটেস্ট পদ্ধতি ASCII 8 আমরা আনসার করে দিব, পদ্ধতির নাম উল্লেখ না থাকলেও একটা ক্যারেক্টারে 8টা বিট, এইটুকু আনসার করব আমরা। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতে পারে ASCII 7 পদ্ধতিতে কয়টা ক্যারেক্টার তৈরি করা সম্ভব? হাউ মেনি ক্যারেক্টার্স ক্যান বি ক্রিয়েটেড বাই মেথড ASCII 7। আপনি সূত্র মনে রাখবেন, ক্যারেক্টার তৈরি করা সম্ভব 2 টু দি পাওয়ার বিট। আপনি জানেন ASCII 7-এ একটা ক্যারেক্টারের জন্য বিট কয়টা? 7টা। এই ব্যাপারটা আপনি বুঝবেন যারা পারমুটেশন কম্বিনেশন করছেন মানে করা না, ভালো মতো করছেন। যারা সায়েন্সে পড়ছিলেন, অ্যাডমিশন টেস্টের জন্য একটু সিরিয়াস ছিলেন, তারা কিন্তু এগুলো করছেন। কয়টা করে ইয়েস নো আনসার করা যায় এরকম পদ্ধতিগুলো করছেন, তারা হয়তো বা বুঝতেছেন, বাকিদের বোঝার কোনো দরকারই নাই। খালি মনে রাখবেন ক্যারেক্টার তৈরি করা সম্ভব 2 টু দি পাওয়ার বিটটি। ASCII 7-এ একটা ক্যারেক্টারের বিট 7টা, তাই ASCII 7-এ ক্যারেক্টার তৈরি করা যাবে 2 টু দি পাওয়ার 7, মুখস্থ রাখবেন 128। এবং এটা মুখস্থ রাখা আপনার ম্যাথের জন্য জরুরি, সূচক লগারিদম চ্যাপ্টারের জন্য এই পাওয়ারগুলো মুখস্থ রাখা জরুরি। ASCII 8 পদ্ধতিতে একটা ক্যারেক্টার 8টা বিট, তাই ক্যারেক্টার তৈরি করা সম্ভব 2 টু দি পাওয়ার 8 বা 256টা। এরপর আপনাকে জিজ্ঞেস করবে ASCII পদ্ধতিতে 7 অথবা 8 যাই বলুক না কেন, কারণ ASCII 8-এ এই 7টা বিটের সাথে একটা করে এক্সট্রা প্যারিটি বিট থাকে, ও বডিগার্ড, ওর কোনো ভ্যালু নাই, তাই 7 বা 8-এর ভ্যালু একই।
আজকি পদ্ধতিতে ক্যাপিটাল এর মান কত? 65 মনে রাখবেন। এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, এগুলো কখনো জিজ্ঞেস করে নাই এখন পর্যন্ত। ক্যাপিটাল এ মানে 65, ক্যাপিটাল বি মানে 66, ক্যাপিটাল সি মানে আঙুল জাস্ট গুনে যাবেন। ঠিক আছে, আমার চোখে যা পড়ছে ক্যাপিটাল এর মান 3-4 বার চোখে পড়ছে 10 বছরের কোশ্চেন সলভ করতে গিয়ে, আর ক্যাপিটাল সি এর মান আমার একবার চোখে পড়ছে। ক্যাপিটাল সি এর ভ্যালু কত? 67। অন্য কিছু জিজ্ঞেস করলে সিরিয়ালি আছে, গুনে ফেলবেন। ক্যাপিটাল জেড মানে 90। শেষ। আবার স্মল লেটার নিয়েও মাঝে মাঝে জিজ্ঞেস করে। আপনাকে জিজ্ঞেস করতে পারে আস্কি পদ্ধতিতে, অথবা আস্কি 7 পদ্ধতিতে, অথবা আস্কি 8 পদ্ধতিতে স্মল এ মানে কত? কেউ বলতে পারলে একটু বলে ফেলেন, যারা কোশ্চেন 91 সলভ করেন ওরা জানেন। 91 91 না, 32 আপনার একটু মাইনাস হবে simple এখান আছে। থেকে। কত হবে? 32 মাইনাস হবে 97। এটাও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। স্মল এর মান কত? 97। স্মল বি এর মান কত? 98। স্মল সি এর মান একবার পরীক্ষায় কোশ্চেন আসছে, এবং মোটামুটি সব পোলাপাইন ভুল করে দিয়ে আসছে, কারণ তারা খেয়াল করে নাই। কি খেয়াল করে নাই? সিটা ক্যাপিটালের সি ছিল না স্মলের সি ছিল। সি দেখে সিটা সাইজে ছোট ছিল, তার মানে আমাদের আনসার হবে 99। কিন্তু তারা আশা করে গেছে কি থাকবে? আশা করে গেছে 67 থাকবে, কারণ তার আগে কয়েকবার ক্যাপিটাল সি মানে 67 পরীক্ষায় ছিল। 67 স্মল সি দিয়ে চালাকি করছে কি, 67টা অপশনে রাখে নাই। কারণ স্মল সি তো বুঝা নাও যাইতে পারে, 67 অপশনে না পায় পোলাপাইন ছাইড়া দিয়ে আসছে, যেটা ভুল। কিন্তু ওইখানে সিটা লিখছে ছোট করে, তার মানে স্মল লেটার সি ছিল, এবং 67 অপশনে ছিল না, তার মানে কনফার্ম ওইটা স্মল সি ছিল। রাইট আনসার হবে 99। এরকম গ্যাম্বেল মাঝে মাঝে খেলে স্যাররা আপনাদের সাথে। এই ডেটাগুলো মনে রাখতে পারবেন কিনা, যা যা বললাম? এইটুকু থেকে আরো কোনো মনে রাখার কোনো সমস্যা থাকলে বা না বুঝলে বলতে পারেন। ভেতরের ব্যাপারগুলো একটু বলছি, ওটা সবার জন্য দরকার ছিল না। এগুলো মনে রাখতে পারবেন কিনা? স্যার এবিসি যেটা বললেন স্মল, এটা কিভাবে নির্ণয় করলেন বুঝতে পারলাম না। বুঝি নাই, আরেকবার একটু জোরে বলতে হবে। এবিসি যেটা স্মল এবিসি যেটা আছে এটা কিভাবে নির্ণয় করলেন? 97, 98, 99, আমি এটা বুঝিনি। বোঝা লাগবে না, এটা মনে রাখতে পারবেন কিনা? হ্যাঁ পারবো। মনে রাখতে পারলেই চলবে, বুঝাবুঝির ব্যাপার। যা বলছি যার মাথায় ঢুকছে, যেহেতু নেসেসারি না, ওই জন্য আমরা খুব বেশি এমফাসাইজ করতেছি না আর কি। মনে আচ্ছা রাখতে ঠিক পারলে আছে। মোটামুটি চলবে। আপনাকে যদি বলে স্মল ডি কত হবে একটু বলেন দেখি। স্মল লেটার ডি এর ভ্যালু কত হবে আজকে পদ্ধতিতে? 100 100 100 হবে। পারলেই হবে। আর ভেতরের ব্যাপার সেবার বলছি, মাথায় ঢুকলে ঢুকছে, না ঢুকলেও কোনো সমস্যা নাই। বলেন। আমাদের কি স্যার এবিসি বাইরে কি শিখতে হবে স্যার? হ্যাঁ, এফ কত বলেন? সেটা তো পারি না স্যার। সেটা কি স্মল এফ? বলেন স্মল এফ, আপনি স্মল এফ বলেন কত? 102 জি স্যার 102 ক্যাপিটাল এফ মানে কত বলেন? ক্যাপিটাল স্যার 60 আচ্ছা 70 স্যার। 65 থেকে নাম্বারিং করলে হয়ে যাবে স্যার। গুনলেই হয়ে যাবে, রাইট। জি স্যার কারণ 65 থেকে নাম্বারিং এই করলেই হবে। পদ্ধতিতে সিকোয়েন্সিয়ালি হবে। যে কোশ্চেন করছিলেন বুঝছেন এখন আপনার বন্ধুরা কেন পারতেছে? জি স্যার জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। জাস্ট আঙুল গুনে গুনে বের করে ফেলবেন। আজকে পদ্ধতিতে এগুলো সিকোয়েন্সিয়ালি রাখা আছে। ক্যাপিটাল এ মানে 65, এটা মনে রাখতে পারলেই বি সি ডি আঙুল গুনে বের করতে পারবেন, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে। স্মল এ মানে 97, কারণ মাঝখানে হচ্ছে ওই পাংচুয়েশন মার্ক গুলো আছে। স্মল এ মানে 97, স্মল বি মানে 98, স্মল সি মানে 99, বাকিগুলো আঙুল গুনে বের করবেন। এই কটা জিনিস মাথায় রাখা যাবে কিনা? যাবে স্যার। আর ভেতরে কিভাবে ফাংশনেট করছি মোটামুটি কিছুটা বলছি। যার মাথায় ঢুকছে ওকে, যার মাথায় ঢুকে নাই কোনো দরকারই নেই। আর কেউ যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন, তার ভেতরে জিনিসগুলো লাগবে, এবং আমার বিশ্বাস সে পারে অলরেডি, তাকে নিয়ে বদার করার সুযোগ নাই বা দরকারও নাই। আর বাকিদের জাস্ট এই পেরিফেরাল ডেটা মনে রাখতে পারলেই চলবে। ওকে, এরপরে আজকে পদ্ধতি আমরা দেখলাম। এরপর আরেকটা পদ্ধতির উদ্ভাবন এখনো চলতেছে, পুরোপুরি শেষ হয়েছে সেটা না। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ইউনিকোড। কারণ আজকের লিমিটেশন হচ্ছে সে হচ্ছে শুধুমাত্র ইংরেজিকে কাভার করতে পারতেছে।
অন্যান্য ভাষার ক্ষেত্রে কি আমার ওই যে বিজয়, অভ্রর মতো সফটওয়্যার গুলো ব্যবহার করা লাগতেছে, লেআউটের সফটওয়্যার। এইসব সফটওয়্যার থেকে যদি আমরা বাঁচতে চাই তখন আমাদের নতুন পদ্ধতি লাগবে, সেটা হচ্ছে ইউনিকোড। যা বলছে এটাও বোঝার দরকার নেই আপনার। ইউনিকোডের ফুল মিনিং কি মনে রাখতে হবে? ইউনিভার্সাল কোড। Universal code, sir. ইউনিভার্সাল কোড। ওকে, এটা ফুল মনে রাখতে পারলেই হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ইউনিকোড পদ্ধতিতে একটা ক্যারেক্টারে কয়টা বিট। আপনি বলবেন একটা ক্যারেক্টার মানে একটা ABCD, এগুলোতে একটা ক্যারেক্টারে কয়টা বিট? 2 to the power 16 16টা বিট। একটা ক্যারেক্টারের বিট কয়টা? 16টা। 16 আর কয়টা ক্যারেক্টার তৈরি করা সম্ভব? এই 2 to the power পদ্ধতি মোট কয়টা ক্যারেক্টার তৈরি করা সম্ভব? আনসার কি হবে? 2 to the power 16 16। কিন্তু ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এই কোশ্চেনেও দু একজন হয়তো বা কোশ্চেনটা দেখছেনও যারা একটু বেশি প্র্যাকটিস করেন, এখানে 2 to the power 16 দিয়ে একবার মনে হয় দিছে, আরেকবার দিয়ে দিছিল এটার ভ্যালুটা, এটার ভ্যালু দিয়ে কোশ্চেন দিয়ে দিছে। এটার ভ্যালু কত? 2 to the power 16 এর ভ্যালু কত? 65,536 রাইট, 65,536। তার মানে ইউনিকোড পদ্ধতিতে ক্যারেক্টার তৈরি করা যাবে, বর্ণ তৈরি করা যাবে, চিহ্ন তৈরি করা যাবে 65,536টা। এই সংখ্যাটাও মুখস্থ রাখতে হবে, কারণ আপনি যদি ভাবেন যে আমি গুণ করে করে বের করব, তাহলে পরীক্ষার টাইম শেষ। স্যার মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে হবে, গুণ করে করে বের করার সময় আসলে হবে না। এই ডাটাগুলো মনে রাখতে পারবেন কিনা, ভেতরে কি ঘটতেছে এটা সবার জন্য দরকার নাই, কিন্তু ডেটা যে কয়টা বলছি এখানে, যে কয়টা ডেটা লিখছি, এটা কিন্তু সবার জন্য দরকার। এগুলো থেকে আসলে পারা যাবে কিনা স্যার একটু স্ক্রিনশট নিয়ে রাখি স্যার একটু। আপনারা দিয়ে দিবে তো, এটার PDF করে আপনাকে দিয়ে দিবে। আজকে তোমার মনে হয় পারবে না, ক্লাস শেষ হতে হতে 11টা বাজবে, কালকে দিয়ে দিবে PDF। জি সবাই স্যার, পারবো জি কিনা? স্যার। জি জি স্যার। স্যার পারবো। ওকে ওকে ফাইন। এবার চলেন আমরা অন্যান্য ইনপুট ডিভাইসের কাছে আসি। কিবোর্ড থেকে একটু ডেপথ কোশ্চেন হয়, এই জন্য আমরা একটু ডেপথ দেখলাম, অন্য জায়গা থেকে অত ডেপথ কোশ্চেন হয় না। অন্য জায়গা থেকে ইজি ফরম্যাটে কোশ্চেন আসলে হয় মাউস কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। নিচের কোনটা ইনপুট ডিভাইস? মাউস পেলে ইনপুট বলবেন। স্ক্যানার কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। OCR কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। OMR কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। এই যে OMR কেমন ডিভাইস, OMR এর পূর্ণরূপ কি পরীক্ষায় আসছে? এই লাস্ট কোন পরীক্ষা? অপটিক্যাল মার্কিং। হ্যাঁ ঠিক আছে, কোন পরীক্ষাটা আসলে ভুলে গেলাম তো, জনতা ব্যাংক RC 2000 কোন সালের সার্কুলার যেন, লাস্ট জনতা ব্যাংক RC যেটা ছিল। MICR, MICR এর C এর পূর্ণরূপ কি? জনতা ব্যাংক RC তে আসছে। কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। ডিজিটাইজার কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস। পরীক্ষা আসা কোশ্চেন কিন্তু ডিজিটাইজার কেমন ডিভাইস। তারপরে হচ্ছে স্টাইলাস কেমন ডিভাইস, পরীক্ষা আসা কোশ্চেন। লাইট পেন কেমন ডিভাইস, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। ডিজিটাইজার, স্টাইলাস। তারপরে হচ্ছে বারকোড রিডার, ইনপুট ডিভাইস। QR কোড রিডার, ইনপুট ডিভাইস। তারপরে হচ্ছে আর কি আছে, মাইক্রোফোন, ইনপুট ডিভাইস। ক্যামেরা বা ওয়েবক্যাম, ইনপুট ডিভাইস। আর কি থাকতে পারে, নাম মাথায় আসলে বললেন। জয়স্টিক। জয়স্টিক, হ্যাঁ ইনপুট ডিভাইস। এই জয়স্টিক থেকে ওই 2015-16 সালে যে একটা কোশ্চেন আসছিল, জয়স্টিক দিয়ে কি কাজ করে বলে ফেলেন তো, জয়স্টিক দিয়ে কি করে? গেম খেলায় ব্যবহৃত হয়। গেম খেলে, এটাই আনসার ছিল। জয়স্টিক দিয়ে গেম খেলে। আর জয়স্টিক কেমন ডিভাইস, ইনপুট ডিভাইস, এরকম তো কোশ্চেন থাকেই। আচ্ছা, এখন আমরা একটু হালকা হালকা ভেতরে ঢুকি। আপনাকে যদি জিজ্ঞেস করে এই ডিভাইসগুলোর মধ্যে কোনটা দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, কোনটা দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ? মাউস দিয়ে। মাউস দিয়ে। রাইট রাইট, ড্র্যাগ এন্ড ড্রপ। বুঝতেছেন তো ড্র্যাগ এন্ড ড্রপ কি? জি স্যার। কান দিয়া ছাইড়া দিবেন আর কি। কপি পেস্ট স্যার। পয়েন্টিং ডিভাইস কোনটারে বলা হয়?
এই ডিভাইসগুলোর মধ্যে কোনটাকে পয়েন্টিং ডিভাইস বলে? মাউসকেই বলে। রাইট। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে আমি আপনাকে বলতেছি। পয়েন্টিং ডিভাইস বলা হয় মাউসকে। ওকে, তারপরে হচ্ছে ওসিআর এর পূর্ণরূপ কি? অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওএমআর এর পূর্ণরূপ কি? অপটিক্যাল মার্ক রিডার, এমআইসিআর এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রিডার। আর বাকিদেরকে একটু দেখে চিনতে পারবেন তো যে এরা ইনপুট ডিভাইস। তারপরে কিউআর এর পূর্ণরূপ কি? কুইক কুইক রেসপন্স, রিডার, কুইক রেসপন্স, সরি, কুইক রেসপন্স, রেসপন্স। রাইট, কুইক রেসপন্স। বারকোড দেখছেন? জি স্যার, সুপার শপে থাকে। সুপার শপে থাকে, রাইট। তো বারকোডের একটা বার লম্বা বেশি, একটা বার খাটো বেশি, এরকম থাকে না? সবগুলা বার মোটামুটি সমান থাকে। স্যার লম্বা হতে পারে, ছোট হতে পারে। কিন্তু সবগুলা বার, কোনো বার বেশি লম্বা, কোনো বার এরকম কি দেখছেন? সমান কখনো? থাকে স্যার, তবে মোটা চিকন সমান থাকে। থাকে, তবে মোটা চিকন থাকে। মোটা চিকনে পার্থক্য থাকে। তাহলে আপনার যে তথ্য, আপনার যে সানসিল্ক শ্যাম্পু সেটার দাম যে 250 টাকা, এই তথ্যটা কি এই বারের উঁচু নিচুতে আছে না বারগুলা মোটা চিকনের মধ্যে আছে? মোটা চিকনের মধ্যে। মধ্যে নাই। তার মানে নিচ থেকে উপরে এই দিকে কোনো তথ্য নাই, তথ্য আছে বাম থেকে ডানে সে কেমন মোটা চিকন, তারা কোথাও বেশি ঘন বারগুলো, কোথাও বারগুলো একটু পাতলা পাতলা, হালকা হালকা, একটা বার থেকে আরেকটা বারের দূরত্ব বেশি। তাহলে বাম থেকে ডানে বারের পার্থক্যর জন্য তথ্যের পার্থক্য তৈরি হয়। তাহলে বারকোড রিডার এটার দিক কয়টা বা ডাইমেনশন কয়টা বলেন তো? বারকোডের ডাইমেনশন তাহলে কয়টা হইতে পারে? দুইটা স্যার। এমনি দুইটা, উপর থেকে নিচে তো ডানে কোনো দিক বামে। নাই, শুধু কি বাম থেকে ডানে? বাম থেকে ডানে দিক কয়টা হইলো? একটা। উপর থেকে নিচের দিক তো নাই। আর আরেকটা দিক কি খাতার উপরে উঠে আসা, সেটা তো না। যাক, অনেক কথা বলছে, তো কিছু না দরকার, দু একজন বুঝলেই হবে। সবার যেটা দরকার সেটা হচ্ছে আপনারা জিজ্ঞেস করবে নিচের কোনটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, আপনি আনসার দিবেন বারকোড রিডার। সে কেমন জিনিস? ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, আপনি আনসার দিবেন বারকোড রিডার। এটুক পারবেন কিনা? এটুক পারলে আসলে আপনার কাজ হয়ে যাবে, টেনশন নাই। আর কিউআর কোড রিডার এটা কয় ডাইমেনশনাল ম্যাট্রিক্স? 2। ফাইন, কারণ এখানে দেখেন বাম থেকে ডানেও, এই যে আমি যা বলতেছি এগুলো বুঝতে গেলেও আসলে কি অনেকে আবার হতাশ হইতে পারেন যে সবার বোঝার কেন দরকার নাই, কারণ এই ব্যাপারগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, বুঝাইতে গেলে এইটা নিয়ে আমাদের পুরো থাকতে হবে, আমাদের এক্সাম কাভার হবে না। এই জন্য আমি বলতেছি যে ধরতে পারেন ওকে, যে ধরতে পারেন না তার টেনশন করার দরকার নাই। তথ্যগুলো মনে রাখতে পারলে আপনি বিসিএস এবং ব্যাংক জব দুইটাতেই কাভার করে আসতে পারবেন, অন্য জবেও কাভার করে আসতে পারবেন। কতটুকু কাভার করতে পারবেন? অন্যান্য মানুষ যা পারে তার চেয়ে একটু বেশি পারবেন, আপনার তো এটাই দরকার। আচ্ছা, কিউআর কোড রিডারে কি হয়? নিচ থেকে উপরে একটা চেঞ্জ থাকে, বাম থেকে ডানেও চেঞ্জ থাকে, তাই ডাইমেনশন দুইটা। কারণ ডাইমেনশন বুঝতেও তো অনেক সময় লাগবে, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডে, ডাইমেনশন বুঝাইতেও সময় লাগবে। এই যে ম্যাট্রিক্স ব্যাপারটা লিখছি, এই ম্যাট্রিক্স নামটা অনেকেই শুনেন নাই, তাই না? আবার এক একজন এক এক ভাবে শুনছেন। কেউ কেউ শুনছেন মাইটোকন্ড্রিয়ার ভেতরে ম্যাট্রিক্স থাকে, লিকুইডটাকে ম্যাট্রিক্স বলতেছেন। আবার কেউ ম্যাথে ম্যাট্রিক্স পড়ছেন, আবার কেউ ম্যাট্রিক্স মুভি দেখছেন, আবার কেউ শুনেনি নামটা। এই জন্য বোঝানো খুব টাফ, যেহেতু ভেরিয়াস ব্যাকগ্রাউন্ডের মানুষজন আপনারা আছেন। এই জন্য আমি ফাইনাল যে কথাটা বলবো, আপনি আগের কথা না বুঝলেও ফাইনালটুকু মাথায় রেখে দিতে পারলে আপনি ভালো করবেন। কিউআর কোড ফুল মিনিং হচ্ছে কুইক রেসপন্স, আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এইটুকু মনে রাখতে পারলেই আলটিমেটলি আপনার এই চাকরি পাওয়ার কাজটা হয়ে যাবে। তাহলে কোশ্চেন যখন ইজি হবে তখন আমাদের কি কি কোশ্চেন হইতে পারে? ওই যে মাউসের কিছু কাজ আসতে পারে, এদের ইলাবোরেশন আসতে পারে, তারপরে হচ্ছে যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করে, বারকোড এবং কিউআর কোড এরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করে, এদের ডাইমেনশন নিয়ে কোশ্চেনটা আসতে পারে।
আর আসতে পারে নিচের কোনটা ইনপুট ডিভাইস অথবা নিচের কোনটা ইনপুট ডিভাইস নয়। এই পর্যন্ত পারবেন কিনা বলেন? জি স্যার। পারবো। এটা হচ্ছে ইজি লেভেলের কোশ্চেন হইলে। আবার যদি জটিল কোশ্চেন হয় যেটা বিগত 1 বছর ধরে শুরু হয়েছে, একটু কোশ্চেনটাকে জটিল করে দেওয়া এই ইনপুট ডিভাইস থেকে, সেই মানের কোশ্চেন যদি হয় তখন কি করবেন? এই মনে করেন আমার কাছে একটা সাদা পেজ আছে এবং এই পেজে এরকম একটা দৃশ্য আছে, মনে করেন একটা গ্রামের দৃশ্য এঁকে ফেলি। এরকম একটা ঘর আছে, ঘরের পিছনে এরকম একটা গাছ আছে, তারপরে হচ্ছে এইখানে ঘরের মালিক একটা সাইনবোর্ড লাগায় রাখছে, সাইনবোর্ডের মধ্যে মনে করেন মালিকের নাম লিখা। এই একজন নিজের নাম স্বেচ্ছায় বলেন, তার নামটা লিখি, ছোট নাম বললেন, মালিকের নাম কি এই ঘরের? আমারটাই লেখেন অনিক, কি নাম? ANIK, ANIK। ও হচ্ছে ANIK, অনেক। এই বাড়ির মালিক হচ্ছে অনেক। এই হচ্ছে আমাদের একটা পেজের ভেতর থাকা, হতে পারে এটা একটা ফটো, পেজের ভেতর একটা ছবি তোলা মানে ফটো, হতে পারে এটা একটা ডকুমেন্ট। এই ফটোটাই আমার কোনো ডকুমেন্ট হিসেবে কাজ করতেছে। হতে পারে এটা একটা অনেকের বাড়ির ডিজাইন। যেই নামেই ডাকুক না কেন, জিনিস একটাই, ফটো হোক, ডকুমেন্ট হোক, ডিজাইন হোক, ব্লু প্রিন্ট হোক, এটা আছে কাগজের মধ্যে। কাগজের মধ্যে যে এই ব্যাটা আছে, এই ছবি টবি আছে, এটা অ্যানালগ ছবি না ডিজিটাল ছবি? কাগজে বা ব্যানারে অ্যানালগ। এটা অ্যানালগ ফর্মে আছে। আর এই জিনিসটা যদি আমি কম্পিউটারের ভেতরে নিতে চাই, কম্পিউটার কি এই ঘর, লেখা, সাইনবোর্ড এগুলো নিতে পারবে? কম্পিউটারের না ভেতরে স্যার, সেভ করতে হলে কোন ফরম্যাটে সেভ করতে হবে? ডিজিটাল ফরম্যাটে। ডিজিটাল ফরম্যাট। ডিজিটাল ফরম্যাট মানে কি কি থাকবে এর মধ্যে? খালি 0 1 0 আর 1 থাকবে। তার মানে আমার এই অ্যানালগ ছবিটাকে এই কম্পিউটারের ভেতরে দেওয়ার জন্য তাকে ডিজিটাল ফর্মে বানাইতে হবে, মানে 0 আর 1 বানাইতে হবে। আমার এই ছবিটাকে এই ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য একটা ডিভাইস দরকার। বলেন, আমার এই ছবিটা এই কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য যে ডিভাইস লাগবে সেই ডিভাইসের নাম কি? মডেম। আচ্ছা, একজন modem বলছেন। আচ্ছা স্যার, সরি, বলেন স্ক্যানার। স্ক্যানার লাগবে। তাহলে আমার কোনো ফটো বা ডকুমেন্ট বা ডিজাইন বা এই ধরনের অন্য নাম যাই দেখ না কেন, সেটাকে যদি অ্যানালগ ফরম্যাট থেকে, তার অ্যানালগ ফরম্যাটে যদি সে থাকে, তাকে অ্যানালগ ফরম্যাট থেকে আমি ডিজিটাল ফরম্যাটে অর্থাৎ 0 আর 1 এর ফরম্যাটে কনভার্ট করতে যে ডিভাইস লাগবে, আমি করব কি? কনভার্ট করব, অথবা আমি করব কি? ট্রান্সলেট করব। এই কনভার্সন বা ট্রান্সলেশনের জন্য যে ডিভাইস দরকার হবে তার নাম হচ্ছে স্ক্যানার। কনভার্ট বা ট্রান্সলেট করার জন্য যেটা দরকার হবে সেটা কি? স্ক্যানার। সেই ডিভাইসের নাম স্ক্যানার। তাহলে স্ক্যানার স্ক্যান করার জন্য কি দরকার হবে? অ্যানালগ ফরম্যাটে ছবিটা থাকা দরকার হবে। অ্যানালগ ফরম্যাটে ছবিটা থাকলেই সেটাকে আমি ডিজিটাল ফরম্যাটে কনভার্ট বা ট্রান্সলেটের প্রশ্ন আসবে। অ্যানালগ ফরম্যাটে যদি সে না থাকে তাহলে কি কনভার্ট বা ট্রান্সলেটের প্রশ্ন আসবে? আসবে না। আমার এটুকু কথা বুঝছেন কিনা? জি স্যার। বুঝছেন। এখন মনে করেন আমি এই পুরা ছবিটা থেকে ওই ঘরটর আমি কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এই অ্যালফাবেট গুলাকে, এই ক্যারেক্টার গুলাকে আমি ডিজিটাল ফরম্যাটে বানাবো, কিন্তু পুরো ছবিরে বানাবো না। এই ঘর, ঘরের উপরে গাছ, সাইনবোর্ড এগুলাকে না, সাইনবোর্ডের ভেতরে শুধু লেখাটাকে আমি ডিজিটাল বানাতে চাই। তখন কি আমি স্ক্যানার দিয়ে পারবো? স্ক্যানার তো পুরোটা করে দিবে। তখন কোন ডিভাইস লাগবে আমার? ডিজিটাইজার তখন লাগবে ওসিআর। ওসিআর এর ফুল মিনিং যেন কি ছিল? অপটিক্যাল ক্যারেক্টার। তাহলে আমি এইটাকে যদি ওসিআর এর ভেতরে দেই, সে রিড করবে কাকে? সে তো ঘরকে রিড করবে না, তার কাছে ঘর মৃত, ঘরের কোনো মূল্য নাই। সে এই সাইনবোর্ডের বেসমেন্ট, তারপরে হচ্ছে এই লাঠি, এগুলো কিচ্ছু দেখবে না। সে কাকে রিড করবে? ক্যারেক্টারকে রিড করবে।
আর ক্যারেক্টারকে রিড করার আগে সে তার উপরে লাইট ফেলবে, সেই জন্য এই ডিভাইসের নাম দিয়ে দিছি অপটিক্যাল ক্যারেক্টার রিডার। দেখেন ক্লিয়ার কিনা সবার কাছে? বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ক্যারেক্টার গুলাকে যদি আমি শুধু কনভার্টটা করতে চাই, ভালো মতো মনে রেখেন এই যে আরেকজন ডিজিটাতে বলা শুরু করে দিচ্ছেন, ঠিক আছে, অনেক আনসারও দেওয়া থাকে, অনেক বইতেও দেওয়া থাকে, ওই জন্য আমি বারবার যে ওয়ার্ড বলি একটু খেয়াল রাখেন। আমি বলতেছি কি, কনভার্ট করা, ট্রান্সলেট করা। কনভার্ট বা ট্রান্সলেট শব্দ থাকার অর্থ কি, প্রিভিয়াসলি তার অ্যানালগ ফরম্যাটে সে এক্সিস্ট করে। আর সে ওসিআর কাকে কি কনভার্ট, শুধুমাত্র স্যার ওসিআর কি শুধুমাত্র ছবি থেকে মানে পিকচার থেকেই টেক্সট কনভার্ট হয়? ক্যারেক্টার থেকে। হ্যাঁ টেক্সট কনভার্ট হয় কোত্থেকে বলেন? মানে পিকচার থেকে হয় শুধু, তাই তো? এখন ভাই আপনি তাকে যেই নামে ডাকেন, আপনি তাকে গোলাপ নামে ডাকেন আর তাকে রোজ নামে ডাকেন, ব্যাপারটা তো একই। এই যে আমি এই জন্যই দেখেন কয়েকটা জিনিস লিখছি, এটাকে আপনি ফটো বলতে পারেন, এখানে যাই আছে সেটাকে আপনি ফটো বলেন, আর ডকুমেন্ট বলেন, আর ডিজাইন বলেন, আর পিকচার বলেন। আলটিমেটলি সে কি জিনিস? আলটিমেটলি সে একটা অ্যানালগ জিনিস। অ্যানালগ একটা কাগজ হইতে পারে, অ্যানালগ একটা ওই ব্যানার হইতে পারে। এইসব জায়গা থেকে আমি শুধুমাত্র ক্যারেক্টার গুলাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করতে চাই। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। আপনি যেই নামেই ডাকেন না কেন, একই জনের প্রেক্ষাপটে এটা এক এক জিনিস, বাট মূল ব্যাপার হলো সে কাগজে অথবা গাছের বাকলে অথবা সেটা ব্যানারের কাপড়ে কোনো একটা জায়গাতে এরকম ক্যারেক্টার লেখা আছে, প্লাস অন্য জিনিসও আছে। আমি অন্যদেরকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র ক্যারেক্টার গুলাকে ডিজিটালে কনভার্ট করব। আর সে আগে ওই যে বললাম গাছের বাকল হোক, কাগজ হোক, কাপড় হোক, ক্যানভাস হোক, অ্যানালগ ফরম্যাটে সে আছে, তাকে আমি ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করার জন্য আমার যে যন্ত্রটা লাগবে, যন্ত্রটার নাম হচ্ছে ওসিআর। পারবো কিনা বলেন? ভিন্ন ভিন্ন হবে, ভাষা ইউজ করবে, ধরতে পারতে হবে। এই জন্যই বললাম আগের পার্ট ছিল ইজি কোয়েশ্চেনের জন্য, এগুলো ইজি কোয়েশ্চেন আগে আসতো। আর বিগত 1 বছরে এই প্যাচানোগুলো শুরু হয়েছে, এখন এই প্যাচানোগুলো ধরতে পারাটা আপনার জন্য কাজ। ধরতে পারতেছেন কিনা? এটা স্কিপ করার কিন্তু সুযোগ নাই। জি স্যার, পারতেছি। ওকে, এরপরে মনে করেন আপনারে বললো এরকম অ্যানালগ ফরম্যাটে আছে। অ্যানালগ ফরম্যাট মানে কি, কোনো একটা পিকচার, কোনো একটা ক্যানভাস, কোনো একটা কাপড়, কোনো একটা জায়গাতে এরকম কিছু একটা আছে। কি আছে? ডকুমেন্ট আছে, ডিজাইন আছে, ফটো আছে, কিছু একটা আছে। তাকে আপনি কনভার্ট করে ডিজিটাল বানাতে চান, কিন্তু কি কনভার্ট করবেন? আপনি পুরো ছবিটারেও কনভার্ট করবেন না, শুধু লেখাগুলোকেও কনভার্ট করবেন না, কোন একটা চিহ্নকে কনভার্ট করবেন। চিহ্নটা কি হইতে পারে? হইতে পারে চিহ্নটা একটা আয়তক্ষেত্র। এই যে এইটা একটা আয়তক্ষেত্র আছে, এই আরেকটা আয়তক্ষেত্র আছে, এই আরেকটা আয়তক্ষেত্র আছে। খালি আয়তক্ষেত্রগুলাকে কনভার্ট করবেন। কোন যন্ত্র লাগবে কনভার্ট করে? 0 1 ওএমআর, ওএমআর, ফুল মিনিং কি? অপটিক্যাল মার্ক রিডার। মার্কেটার। কোনো একটা সিম্বলকে, কোনো একটা মার্ককে, কোনো একটা চিহ্নকে কনভার্ট করার জন্য আপনার দরকার হবে ওএমআর। তার কাজ কি? তাকে দিয়ে দেওয়া মার্কটাকে, চিহ্নটাকে রিড করে। রিড করার মানে কি? তাকে রিড করে কনভার্ট করে দেয় ডিজিটাল ফর্মে। এবং প্রসেসের জন্য দরকার হয় লাইট, সে লাইট ফেলে, এই জন্য নাম হচ্ছে ওএমআর। এবং এই ওএমআর এর ভিতরে আপনি কিছু সফটওয়্যার ব্যবহার করে সেটা দিয়ে আপনি আপনার এমসিকিউ পরীক্ষার খাতাটাকেও শনাক্ত করান। ওকে বলে দেন অমুক জায়গাতে এরকম ABCD লেখা আছে, আপনি ওর ভেতরে একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছেন যে তুমি ভাই একটা কালো ভরাট বৃত্ত খুঁজবা, এবং সেই বৃত্তটা যদি সি এর উপরে থাকে তাহলে তুমি 1 নাম্বার দিবা, আর যদি সি ছাড়া অন্য কোথাও থাকে তাহলে তুমি 0 দিবা। যদি সিতেও আছে, অন্য কোথাও আছে, অন্য কোথাও থাকলেই 0, অথবা অন্য কোথাও থাকলেই মাইনাস নাম্বার, আর শুধুমাত্র সিতে থাকলে +1। এই যে আমি যে নিয়মের কথাটা বললাম, এই নিয়মটা একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটাকে আমি যখন ওএমআর এর ভেতর দিয়ে দিব, সেই ওএমআরটা দিয়ে আপনি পরীক্ষার খাতা, এমসিকিউ পরীক্ষার খাতা যাচ করতে পারবেন। বুঝছেন কিনা বলেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি।
এরপরে ধরেন এই যে অনেক লেখা, এই অনেক লেখাটার মধ্যে শুধু এ লেখাটা চুম্বক দিয়ে লেখা, এ লেখাটা চুম্বক দিয়ে লেখা, MICR আর বাকিগুলা লেখা হচ্ছে এই ম্যাটাডোর বলপেন দিয়ে। এখন এই সাইনবোর্ডের এ যে চুম্বক দিয়ে লেখা, মানে চুম্বকের পাউডার করে চুম্বক গুঁড়া করে এ লিখছেন, চুম্বকের কালি দিয়ে এ লিখছেন, আর বাকি সব লিখছেন ম্যাটাডোর জেল পেন দিয়ে। তাহলে কোনটা চুম্বক দিয়ে লেখা সেইটাকে শুধু ডিজিটাল ফরম্যাট বানাইতে হবে। কোন ডিভাইস লাগবে? MICR MICR ফুল মিনিং কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। তাহলে সেও কি করে? ওসিআর এর মতো ক্যারেক্টার রিড করে, ক্যারেক্টারকে রিড করে, মানে ABCD দাড়ি কমা ফুল স্টপ প্লাস মাইনাস @ ডলার এসব বিভিন্ন ক্যারেক্টারকে সে রিড করে। কিন্তু সব ক্যারেক্টারকে রিড করে না। কেমন ক্যারেক্টারকে রিড করে বা কনভার্ট করে? ম্যাগনেটিক ইঙ্ক, চুম্বক দিয়ে লেখা ক্যারেক্টারকে সে শুধু রিড করতে পারে, অন্য কোনো ক্যারেক্টার রিড করতে পারে না। তাহলে এ যে চুম্বক দিয়ে লেখা, এটাকে ক্যারেক্টারকে রিড করার জন্য দরকার হবে MICR। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমি এতক্ষণ যে ডিভাইস পড়লাম, স্ক্যানার পড়লাম, OCR পড়লাম, OMR পড়লাম, MICR পড়লাম, তাদের কাজ কি? শুধু কনভার্ট করা। তার মানে আগে অ্যানালগ ভার্সনটা থাকতে হবে, অ্যানালগ ভার্সন থাকলে সেটা কনভার্সন করে দিবে। যেমন ধরেন আপনি পরীক্ষার আবেদন করবেন, আবেদন করার জন্য কি করতে হবে? সিগনেচার আপলোড দিতে হবে। এখন সিগনেচার আপলোড যে দিবেন, সিগনেচারটাকে তো করতে হবে, আপলোড দিতে হবে। কি দিয়ে আপলোডটা দিবেন? আপনার সিগনেচারটাকে ডিজিটাল বানানোর জন্য কোন ডিভাইস ইউজ করবেন? OCR স্ক্যানার। OCR তো আপনার লেখা তো ভাই বুঝবো না। আপনি এই যে এরকম বানাবেন সিগনেচার, স্ক্যানার এইটাকে কেউ ধরতে পারবে? স্ক্যানার ধরতে পারবে এটা? আই থিঙ্ক স্ক্যানার। এটা তো আর OCR ধরতে পারবে না, এটার জন্য স্ক্যানার লাগবে, সেই পুরোটাকে ইমেজ ভাববে। তাহলে দেখেন স্ক্যানার ব্যবহার করার জন্য আপনার প্রথমে কি করতে হবে? এই সিগনেচারটা প্রথমে কোথায় দিতে হবে? অ্যানালগ ফরম্যাটে, হার্ড কপিতে। মানে হার্ড কপিতে, কাগজে বা কোনো একটা অ্যানালগ জায়গায় দিতে হবে। তারপর সেটাকে আপনি স্ক্যানার দিয়ে ডিজিটাল বানায় কম্পিউটারে আপলোডটা দিবেন। ভালো কথা। এখন এই সিগনেচারটাই আপনি যখন ভোটার আইডি কার্ড করতে গেছিলেন, তখন আপনি সিগনেচার দিছেন না? তখন সেই সিগনেচারটা কেমন কাগজে দিছিলেন বলেন তো? ভোটার আইডি কার্ড তো সবাই বানাইছেন, ভোটার আইডি কার্ডের সিগনেচারটা স্যার ডিজিটাল দিছিলাম স্যার। স্টাইলাস দিয়ে আমরা করছিলাম আর কি। রাইট। তখন কিন্তু দেখেন আমরা অ্যানালগ ফরম্যাট বানাই নাই, তখন ডিরেক্টলি আমরা কি করছি? ডিজিটালে এরকম একটা ট্যাব ছিল, ট্যাবলেট ছিল, এরকম একটা ট্যাব, সেই ট্যাবলেটটার নাম হচ্ছে ডিজিটাইজার। সেই ডিজিটাইজারের উপরে আপনি আপনার সিগনেচারটা দিছেন, এবং সেই ডিজিটাইজারের সিগনেচারটা দিচ্ছেন কি দিয়ে? স্টাইলাস নামের একটা কলম দিয়ে দিচ্ছেন। তাহলে দেখেন স্টাইলাস নামের কলম এবং ডিজিটাইজার তারা কিন্তু অ্যানালগ কোনো সিগনেচার তৈরি করে নাই। আপনি উপরে যে সিগনেচারটা ট্যাবের উপরে দিয়েছেন, সেই ট্যাবের দিকে তাকায় কি দেখছেন আপনার সিগনেচারটা সেখানে উঠছে? দেখছেন? জি স্যার। এইখানে দেখেন নাই, ডিজিটাইজারের উপরে দেখেন নাই, দেখছেন আপনি এখানে সিগনেচার দিচ্ছেন, সেই সিগনেচারটাই মনিটরে দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, মনিটর। তার মানে এই যে ডিজিটাইজার, সে কি করে? সে আপনার সিগনেচার অথবা আপনার পিকচার অথবা ইমেজ অথবা ডকুমেন্ট অথবা ডিজাইন বা যেই নামেই ডাকেন না কেন, সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে ক্রিয়েট করে। তাদের অ্যানালগ কোনো এক্সিস্টেন্স নাই, অ্যানালগ জীবনে সে এক্সিস্ট করে না, তাকে সে ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে ছবি, ইমেজ, ডিজাইন এগুলো ক্রিয়েট করার জন্য, ডিজিটাল ভার্সনে ক্রিয়েট করার জন্য ব্যবহৃত হবে ডিজিটাইজার এবং স্টাইলাস এবং লাইট পেন। আপনি স্টাইলাসটা ব্যবহার করছেন, আপনি চাইলে সেটাকে টাকা পয়সা বেশি থাকলে আপনি লাইট পেন দিয়েও সেই কাজটা করতে পারতেন। স্টাইলাসের কাজ একটু বেশি খরচ করে লাইট পেন দিয়েও করা যায়। তাদের কাজ কি? ডিজিটাল ফরম্যাটে ক্রিয়েট করা,
অ্যানালগ জীবনে সেটা ক্রিয়েট করা নাই, নতুন করে ক্রিয়েট করার জন্য ডিজিটাইজার, স্টাইলাস এবং লাইট পেন। আর অ্যানালগ জীবনে আছে তাদেরকে কনভার্ট করার জন্য, ট্রান্সলেট করার জন্য হচ্ছে স্ক্যানার অথবা ওসিআর, ওএমআর, এমআইসিআর। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমাদের এখানে ভালো মতো শব্দ দেখতে পার্থক্যটা হবে, হচ্ছে সেটা কি ক্রিয়েটার ক্রিয়েট? কম্বাটের মধ্যে না স্যার, আরেকবার একটু ডিজিটাইজার জোরে আর বলুন। ডিজিটাইজার আর স্ক্যানারের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার ক্রিয়েটার কম্বাটের মধ্যে না স্যার। রাইট, এক্স্যাক্টলি। পারা যাবে কিনা? বর্তমানে কিন্তু এরকম একটু জটিল সিচুয়েশন ক্রিয়েট করে কোশ্চেন করতেছে। স্যার জেনারেল লাইট অফিসার পেনটা বুঝতে পারি নিয়ে কিছু বললে ভালো, মানে ক্যাচ করতে পারিনি। লাইট পেন আর স্টাইলাস দুইটা কি সেম? দুইটা সেম না, ওয়ার্কিং প্রিন্সিপাল একটু ডিফারেন্স আছে, বাট পারপাস সেম পারপাস সার্ভ করে, বাট সে কাজ করার মেথডে একটু পার্থক্য আছে। যেমন ধরেন আপনি এলসিডি মনিটর দিয়েও সিনেমা দেখবেন, এলইডি মনিটর দিয়েও সিনেমা দেখবেন, প্লাজমা মনিটর দিয়েও সিনেমাই দেখবেন, কিন্তু তাদের ভেতরের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু ডিফারেন্ট। এরকম আর কি ব্যাপারটা। আবার যদি আপনি এলইডির কথাও বলেন, অনেকেই এমোলেড ব্যবহার করতেছেন না? নাম শুনছেন এমোলেড? জি স্যার। ফোনের আইপিএস নাম ডিসপ্লে। শুনছেন? আইপিএস, জি স্যার। ইন প্লেন সুইচিং। তারপর হচ্ছে ওএলইডি, জি স্যার। অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। সবই তো মনিটরের প্রকারভেদ, তাই না? কাজ একই করে, কিন্তু ভেতরে কিছু ব্যাপার স্যাপারে পার্থক্য আছে। ওই স্টাইলাস আর লাইট পেনের মতো ভেতরে ব্যাপার স্যাপারে পার্থক্য আছে, বাইরের কাজ মোটামুটি সেম। আচ্ছা, এরকম একটু ঘুরে টুরে দিলে পারবেন কিনা দেখেন, ধরতে পারা সম্ভব কিনা। জি স্যার, পারবো। স্যার ওকে, চলেন আগাই। এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিগত 6 মাস বা 7 মাসের মধ্যে দেখবেন এরকম 2-3টা কোশ্চেন চলে আসছে একটু ভেতরের ব্যাপার স্যাপার নিয়ে। আগে আসতো না, আগে খালি বলতো কোনটা ইনপুট কোনটা আউটপুট। এবার আমি একটা আউটপুট ডিভাইস গুলো যদি দেখি, আউটপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস এর মাঝে প্রথমে যদি মনিটর দিকে দেখি, ওই যে আমরা মনিটর কে বলতে পারি 4 প্রকার। সিআরটি মনিটর ফুল মিনিং কি? ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। তারপর সেকেন্ডলি হচ্ছে এলসিডি, ফুল মিনিং কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। থার্ড টাইপের মনিটর এলইডি, ফুল মিনিং কি? লাইট এমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড। এর মধ্যে অনেক প্রকারভেদ আছে যেগুলো আপনাকে বলতেছিলাম, এলইডি, ওএলইডি। সবার জন্য লাগবে না, যে পারতেছেন সে আমারে বলেন ওএলইডি ফুল মিনিং কি? অর্গানিক লাইট এমিটিং ডায়োড। তারপরে আইপিএস এর ফুল মিনিং কি? এলইডি অংশ। এটা ভুলে গেছি। ইন প্লেন সুইচিং। সবার লাগবে না, যারা যে মোবাইল নিয়ে গুতাগুতি করেন ওরা একটু জেনে রাখেন আর কি। আইপিএস ডিসপ্লে হলে একটু বেশি সাদা সাদা দেখা যায় আর কি, সাদা ভাবটা বেশি থাকে আর কি, অন্য কালারের ভাবটা একটু কম থাকে। এমোলেড, যারা নতুন নতুন মোবাইল কিনতেছেন, একটু দামি মোবাইল কিনতে যান, তাদের ডিসপ্লে থাকে এমোলেড। এমোলেডের গ্যাঞ্জাম আছে, অনেকেই কট খাইতে পারেন। গ্রিন স্যার লাইন গ্রিন লাইন দেখবেন, সিগন্যাল পড়ে স্যার, বিশেষ করে OnePlus স্যার। হ্যাঁ, ওই একটু কামছাপ হয় এমোলেডে। এমোলেডের ফুল মিনিং বলতে পারবেন কেউ? সবার জন্য লাগবে না, কেউ যদি জানেন আর কি। অ্যাক্টিভ ম্যাট্রিক্স লাইট ইমিটিং ডায়োড। আচ্ছা, তারপরে আমাদের বর্তমানে সবচেয়ে উন্নত মনিটর হচ্ছে প্লাজমা মনিটর। এতে সবার হচ্ছে কাজ মোটামুটি সেম, ওয়ার্কিং প্রিন্সিপালের ডিফারেন্স থাকে। যেমন এলসিডি তে সেখানে সিসিএফএল লাইট সোর্স ব্যবহার করে, এলইডি তে তো লাইট ইমিটিং লাইট সোর্স ব্যবহার করা হয়, প্লাজমাতে আবার ওই লিকুইড ক্রিস্টালকে বাদ দিয়ে সেখানে ডাইরেক্ট প্লাজমা টাইপের ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়। যাক, আমাদের সবার জন্য অত বেশি জিনিস দরকার নাই। মনিটর 4 প্রকার, 4টা প্রকার দেখে চিনতে পারলে চলবে, আমরা পরীক্ষায় আইসিডিতে নাম্বার পাই আসবো। এরপর আমাদের জিজ্ঞেস করতে পারে মনিটর যে ভালো না খারাপ, আপনি তো বললেন প্লাজমা ভালো। প্লাজমা কিন্তু আজকের জিনিস আর 2016 সালের জিনিস, সরি 2006 সালের জিনিস। তখন মার্কেটে টিকে নাই, বর্তমানে আবার একটু ডেভেলপ ভার্সনে মার্কেটে ভালোই দিচ্ছে। একটা মনিটর ভালো না খারাপ সেটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে তার কোয়ালিটি সম্পর্কে জানা। তাহলে একটা মনিটরের প্রথম কোয়ালিটির নাম হচ্ছে তার রেজলিউশন।
আমরা রেজুলেশন দেখে বুঝতে পারবো তার কোয়ালিটি ভালো না খারাপ। সেকেন্ড কোয়ালিটির নাম হচ্ছে রিফ্রেশ রেট। আমরা রিফ্রেশ রেট দেখে বুঝতে পারবো। এগুলো সবার জন্য দরকার, এগুলো স্কিপ করলে কিন্তু কট খাবেন। এটা কি? হ্যালো স্যার, কি হলো? ইন্টারনেট নাই মনে হয়। আবার রিজয়েন দিবে ইনশাল্লাহ। স্যার নেট চলে গিয়েছে। রেজুলেশন দেখাইতে গিয়া রেজুলেশনই নাই স্যার। কি হলো ব্যাপারটা, ক্লাস ক্লিয়ার হবে? এই মাসে আইসিটির কি আর কোনো ক্লাস পাবো আমরা? অথরিটির কেউ নাই এখানে, জিজ্ঞেস করে উত্তর অথরিটির বের কেউ করতে নাই, হবে। সম্ভবত নেট চলে গেছে অথবা কারেন্ট চলে গেছে। 5 মিনিট ওয়েট করি আমরা। আচ্ছা, সেই দিন যে বাংলাটার একটা পিরিয়ড দিতে চাইলো, এটা কি কেউ পেয়েছেন?
আপনারা শুনতে পাচ্ছেন এখন সাউন্ড? জি জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমরা আবার এখন শুরু করব। আমাদের স্লাইডের ম্যাটেরিয়াল কি আছে না শেষ? আচ্ছা, তাহলে আমরা যে 12 ব্যাচের এটা স্লাইডটা ওদের ব্যাচে আপলোড করে দিয়েন। একই টপিক একই হবে, 12 এটা দিনের জন্য। শুরু করে দেবে? ওকে, 12 এরটা আপলোড করেন, কারণ আগেরটা আপলোড করলে তথ্য মিসিং হবে। ওকে, তাহলে আমরা মনিটরের কাছে ছিলাম। মনিটরের 4টা প্রকারভেদ আমরা দেখছি। সিআরটি ছিল, এলসিডি ছিল, এলইডি ছিল, আর প্লাজমা ছিল। এরপর আমাদের দেখতে হবে কোয়ালিটি, একটা মনিটর ভালো না খারাপ সেই কোয়ালিটি আমরা কি কি দেখে চিনতে পারি। মনিটরের প্রথম কোয়ালিটির নাম ছিল রেজলিউশন। আমরা রেজলিউশন দেখে বুঝতে পারবো মনিটরটা কেমন, ভালো না খারাপ।
তারপর মনিটরের রিফ্রেশ রেট দেখে আমরা বুঝতে পারবো মনিটরটা ভালো না খারাপ। তারপর আমরা মনিটরের অ্যাসপেক্ট রেশিও, এটা দেখে আমরা বুঝতে পারবো মনিটরটা ভালো না খারাপ। এখন মনিটরের রেজলিউশন আমাদের তো মেজার করতে হবে, মনিটরের রেজলিউশন কেমন, ভালো না খারাপ। রেজলিউশন পরিমাপ করার এককের নাম হচ্ছে পিক্সেল। মনিটরের রেজলিউশনটা ভালো না খারাপ সেটা আমরা মাপবো কি দিয়ে? পিক্সেল দিয়ে। পিক্সেল আবার দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল, আরেকটা হচ্ছে হরাইজন্টাল পিক্সেল। ভার্টিক্যাল আর হরাইজন্টাল, একটা হচ্ছে একটা ইমেজকে আমরা এইভাবে ভাগ করব, এটাকে বলবো আমরা হরাইজন্টাল পিক্সেল, আর ভার্টিক্যালি ভাগ করব সেটাকে বলা হয় ভার্টিক্যাল পিক্সেল। আপনারা এই সংখ্যাগুলোর সাথে তো পরিচিত, দেখি কেমন পরিচিত আপনারা। 1920 বাই কত হয় বলেন তো, কোন আইডিয়া থাকলে? 1920-এর সাথে কত সংখ্যা নর্মালি লেখা দেখেন? 1080। সাউন্ড শোনা যায় কিনা? জি স্যার। স্যার হ্যাঁ শোনা যায়। তাহলে এই সংখ্যাগুলো আপনাদের পরিচিত না? 1920 বাই 1080, দেখছেন এগুলো লেখা? জি স্যার এর মানে হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল, প্রথম সংখ্যাটা হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল, পরের সংখ্যাটা হচ্ছে হরাইজন্টাল পিক্সেল। তাহলে আপনি যখন মনিটর কিনতে যাবেন, আপনার বাজেট যদি মোটামুটি 5,000 থেকে 6,000 টাকার মধ্যে হয়, আপনি এরকম পিক্সেলের একটা মনিটর পাবেন। তার মানে আপনি সামনে যে মনিটরটা দেখতে পারতেছেন, সেই মনিটরটা ভার্টিক্যালি এরকম ছোট ছোট 1920টা ভাগ করা আছে, আর হরাইজন্টালি আপনার মনিটর আপনি চোখে দেখতে পাচ্ছেন না, ভেতরে এরকম ভাগ করা আছে হচ্ছে 1080টা। আর এই যে ভাগ, এগুলোকে আমরা বলবো পিক্সেল, হরাইজন্টাল পিক্সেল আর ভার্টিক্যাল পিক্সেল। প্রথম সংখ্যাটা ভার্টিক্যাল, পরেরটা হরাইজন্টাল, একটু খেয়াল রাখতে হবে, প্রথমটা কিন্তু ভার্টিক্যাল, পরেরটা হরাইজন্টাল। এরপর রিফ্রেশ রেট, আপনি ছোটবেলা থেকেই জানেন ভিডিও মানে কি, অনেকগুলা স্থির ছবি চোখের সামনে দিয়ে দ্রুত পাস করতেছে, প্রতিটা স্থির ছবিকে বলা হয় ফ্রেম। আর চোখের সামনে দিয়ে প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম পাস করতেছে সেটাকে বলা হয় ফ্রেমস পার সেকেন্ড। এফপিএস। হ্যাঁ, সংক্ষেপ করলে হবে এফপিএস। আরেকটা নাম আছে তার হার্টস, সব একই জিনিস। তাহলে রিফ্রেশ রেট, এটার একক হবে হার্টস অথবা ফ্রেম পার সেকেন্ড বা এফপিএস। তো আপনার চোখের সামনে দিয়ে প্রতি সেকেন্ডে কয়টা ছবি চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, ওইটা কি বলা হয়? রিফ্রেশ রেট। এরপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও মানে কি? একটা রেশিও, বুঝতেই পারতেছেন, এবং সেটা কার কার রেশিও? সেটা হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল আর হরাইজন্টাল পিক্সেলের রেশিও। এগুলো এই যে সব কি মনে রাখতে হবে? হ্যাঁ, আমি যেগুলো বলতেছি এগুলো মনে রাখতেই হবে, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, কিন্তু মনে রাখতে হবে, না হলে কট খেয়ে যাবেন। স্যার এগুলো তো আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি মোবাইল ফোনে। প্রতিনিয়ত মোবাইল ফোনে রাইট ইউজ করতেছেন। এরপরে আমি এগুলো বলার পর একটু হালকা করে বুঝাই দিব, ওরা না বুঝলেও চলবে, দুই একজন বুঝলে আমি খুশি। কিন্তু এখন যা যা বলতেছি তথ্য, এগুলো সব মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু ভাই আপনি খারাপ করে ফেলবেন। অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে এই ভার্টিক্যাল পিক্সেল আর হরাইজন্টাল পিক্সেলের রেশিও। এই তথ্যগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর এখন আমি 2 মিনিট জাস্ট বুঝাবো, 2-4 জন বুঝলে চলবে, বাকিরা না বুঝলেও হতাশ হওয়ার কোনো কারণ নাই, বা আপনার আসলে জীবনে লাগবেও না এই জিনিস। এই যে আপনার সামনে মনিটরটা আছে, এই হইলো মনে করেন আপনার সামনের মনিটর, এরকম তো মনিটর আপনার চোখের সামনে থাকে। আপনার এই মনিটরটা অনেকগুলো ভার্টিক্যাল পার্টে ভাগ করি, এই যে এরকম অনেকগুলো ভার্টিক্যাল পার্টে ভাগ করা থাকে। এই যে অনেকগুলো ভার্টিক্যাল পার্টে এরকম ভাগ করা, এই যে ভাগ করছেন, এই ভাগগুলোকে বলা হয় ভার্টিক্যাল পিক্সেল। তাহলে আমি এখানে ভার্টিক্যাল পিক্সেল কয়টা পাচ্ছি একটু গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমি যে মনিটরটা বানাইতেছি তার ভার্টিক্যাল পিক্সেল হচ্ছে 19। এখন এইটারই আবার হরাইজন্টাল পিক্সেলে ভাগ করব। তো এই কয়টা করা যায়? 1টা 2টা 3টা 4টা 5টা
6টা, 7টা, 8টা, উপরে একটা 9টা। তাহলে আমি যে মনিটরটা বানাইলাম এটা আসলে মূলত 19/9 পিক্সেলের একটা মনিটর। এই হইলো। এখন এই পিক্সেলগুলা কি করবে? পিক্সেলগুলো আপনার কাছে আলো পাঠাবে। এই যে ধরেন এই জায়গাটা আপনাকে লাল আলো পাঠাচ্ছে, এই জায়গায় লাল আলো পাঠাচ্ছে, এই জায়গায় লাল আলো পাঠাচ্ছে, এই জায়গায় লাল আলো পাঠাচ্ছে, লাল আলো লাল আলো। এই যে এরা সবাই আপনার সামনে লাল আলো পাঠাইছে। এই যে লাল আলোগুলো আপনার চোখের সামনে আসতেছে, ভালো কথা। তারপর মনে করেন এই জায়গাগুলো আপনাকে নীল আলো পাঠাচ্ছে, নীল আলো পাঠাচ্ছে, নীল আলো পাঠাচ্ছে, নীল আলো পাঠাচ্ছে। তারপর মনে করেন আহ এই জায়গাগুলো সাদা আলো পাঠাচ্ছে। এগুলো দেখি আপনার কাছে মনে হবে কি এই যে একটা লাল রঙের মাথা, 2টা সাদা রঙের হাত, আর তার বডিটা হচ্ছে নীল রঙের, এরকম একটা মানুষ মনে হবে? আলটিমেটলি কি এখানে কোনো মানুষই নেই। এই লাল আলোগুলো আপনার চোখে আসতেছে, সাদা আলোগুলো আপনার চোখে আসতেছে, নীল আলোগুলো আপনার চোখে আসতেছে, আর এই পুরোটা দেখে আপনার কাছে মনে হচ্ছে মানুষ। তাহলে পিক্সেলের কাজ কি? এই পিক্সেলের কাজ হচ্ছে একটা করে রং আপনার চোখে পাঠানো। সে একটা মুহূর্তে একটা রং আপনার চোখে পাঠাবে। আপনি স্ক্রিনের দিকে তাকাইলে মনে হবে আপনি সালমান শাহরে দেখতেছেন, আসলে তো সালমান শাহ স্ক্রিনের পেছনে নাই। সালমান শাহর গায়ে রং মানে আলো পড়লে যেই রংগুলো, যেই আলোটা আপনার চোখে আসতো, সেই আলোটা দেখলে আপনার কাছে মনে হইতো যে ওই ব্যক্তি সালমান শাহ। এখানেও ব্যাপারটা তাই, ঠিক আছে? আসলে সালমান শাহ এখানে নাই, কিন্তু সালমান শাহ এখানে দাঁড়ায় আছে, আলো এসে সালমান শাহর গায়ে পড়লো, পরে সেই আলোটা আপনার চোখে গেলে আপনি একে সালমান শাহ দেখেন। ঠিক সেম আলো যদি আমি এখানে সৃষ্টি করতে পারি, আপনার চোখে যদি সেম আলো পাঠাতে পারি, আপনার কাছে দেখে মনে হবে এখানেই সালমান শাহ আছে। এবং এই আলোটা পাঠায় এই পিক্সেলগুলো, প্রতিটা পিক্সেল একটা করে রং আপনার চোখে পাঠাচ্ছে। এবং পিক্সেলগুলো যত ছোট হবে তত সুন্দর ছবি তৈরি করা সম্ভব। দেখেন আমার মাথাটা একদম সুন্দর গোল হয় নাই, বাট আমি যদি এখানে আরো অনেকগুলো পিক্সেল বানাতে পারতাম তাহলে কিন্তু আরো সুন্দর করে গোল মাথা তৈরি করা সম্ভব হইতো। তাহলে পিক্সেলের প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল, পরেরটা হরাইজন্টাল পিক্সেল। যা বললাম 2-4 জন বুঝছেন কিনা? তাহলে আমি খুশি। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেখ 2 জনের বেশি বুঝছেন। আর সবার জন্য রিমেম্বারিং পয়েন্ট কি? রেজলিউশনের একক কি? মনিটরের রেজলিউশন। মনিটর এবং ক্যামেরার জন্য কিন্তু ব্যাপারগুলো সেম। মনিটরের কথা যদি বলে তাও যা হবে, ক্যামেরার কথা বললেও তাই হবে। ক্যামেরা মনিটর দুজনের কোয়ালিটি সেম সেম। তাহলে ক্যামেরা মনিটর তাদের রেজলিউশন মাপবেন কি দিয়ে? এই পিক্সেল দিয়ে মাপবেন। ওকে, এখন এই একটা ছবি দিয়ে তো আমি ভিডিও বানাইতে পারবো না, আমার চোখের সামনে অনেকগুলা ভিডিও আসতে থাকবে। তো অনেকগুলা ভিডিও যে আসবে, ভিডিওতে কি থাকবে? অনেকগুলো ছবি থাকবে, প্রতিটা ছবিকে বলা হয় ফ্রেম। তাহলে এইটা একটা ফ্রেম, এরকম আরো ফ্রেম আছে, আরো ফ্রেম আছে, প্রতিটা ফ্রেম আপনার চোখের সামনে দিয়ে পাস হবে। তো পার সেকেন্ডে যত বেশি ফ্রেম যাবে আপনি তত ক্লিন ইমেজ দেখতে পারবেন। সেটাকে বলা হচ্ছে রিফ্রেশ রেট বা ফ্রেম রিফ্রেশ রেট, আর একক হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আর এখানে দেখেন আপনার এগুলো হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল, এটা হরাইজন্টাল পিক্সেল। তাদের অনুপাত করবেন, এই অনুপাত করলে যা আসবে সেটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। আমার মনিটরটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:9। বাট 19:9 হলে আমরা দেখে মজা পাবো না। আমাদের মজা পাওয়ার জন্য অ্যাসপেক্ট রেশিওটা যদি 4:3 হয় আমাদের দেখতে একটু ভালো লাগবে। এটা যদি 16:9 হয় আমরা দেখে একটু ভালোই আনন্দ পাবো, অথবা 1:1 যদি হয় আমরা দেখে মজা পাবো। কিন্তু এই যে আমি যেটা বানাইছি এটা আমাদের চোখের জন্য আসলে স্যাটিসফ্যাক্টরি না। তাহলে আমরা এই অ্যাসপেক্ট রেশিও গুলো রাখার চেষ্টা করব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। এটা হলো যে মনিটর হবে না তা না, বাট আমরা দেখে মজা পাবো না। যা বলছি বুঝলে বুঝছেন, অসুবিধা নাই, কিন্তু এই তথ্য মনে রাখতেই হবে, কারণ পরীক্ষাতে ভালো করতে হবে সবার। স্যার একটা বিষয়, এফপিএস এর কি কোনো স্ট্যান্ডার্ড মান আছে যে কত কত ফ্রেম ইয়া গেলে? আচ্ছা, স্ট্যান্ডার্ড মানটা 600 হলে এটা স্ট্যান্ডার্ড। 600-র কম হলে এটা আসলে অনেক কিছু মিসিং করে ফেলতে পারে।
এফপিএস যদি 600 হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 600 ফ্রেম। হ্যাঁ, পার সেকেন্ডে যদি আপনার চোখের সামনে দিয়ে পাস হয় তাহলে আপনি খেলার এজ হয়েছে কিনা সেটা আপনি ভালো মতো ধরতে পারবেন। যখন বলটা স্টাম্পে লাগতেছে ঠিক ওই মুহূর্তে পাটা কোথায় সেটা জি ধরতে পারবেন। অনেক সময় দেখবেন যে বলটা স্টাম্পে লাগার আগের মুহূর্তে ছবি আছে আর স্টাম্প ভেঙে যাওয়ার মুহূর্তে ছবি আছে। যখন ভাঙাটা শুরু হয়েছে ওই মুহূর্তের ছবিটা নাই। আম্পায়ার দেখে বলবে যে 1 ফ্রেম এহেড, 1 ফ্রেম ব্যাক, 1 ফ্রেম ব্যাক। থার্ড আম্পায়ার বলে, শুনছেন না? 1 ফ্রেম ব্যাক ব্যাক এসব বলে, গো এহেড এসব বলে। যদি 600 হয় তাহলে সেটা মানে ভালো স্ট্যান্ডার্ড, 600 বা তার অ্যাভাব। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার স্যার পিক্সেল আর মেগাপিক্সেলের মধ্যে পার্থক্যটা কি স্যার? 10⁶ টা পিক্সেলকে একসাথে বলে 1 মেগাপিক্সেল। 10⁶ পিক্সেল যদি হয়, 10⁶ মানে কত? 10 লাখ। 10 লাখ পিক্সেলকে একসাথে বলে 1 মেগাপিক্সেল। তাহলে যেখানে আপনার কত হয় 8 লক্ষ 80 লক্ষ 80 লক্ষ পিক্সেল যদি কোথাও থাকে সেটাকে আপনি বলেন 8 মেগাপিক্সেল। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। তো মেগাতে পিক্সেল ক্যালকুলেশন করা হয় ক্যামেরার জন্য। যদি একক সেম, রেজলিউশন দেখেন ইউনিট পিক্সেল, একক সেম, কিন্তু ক্যামেরার জন্য পিক্সেলের পরিমাণটা অনেক বেশি রাখতে হয়। আর আমাদের হচ্ছে মনিটরের জন্য পিক্সেল কম রাখতে হয়। ঠিক আছে, মেগায় আমরা ক্যালকুলেশন করব ক্যামেরার জন্য আর কিলোতে ক্যালকুলেশন করব হচ্ছে মনিটরের জন্য। যেমন আপনাকে অনেক সময় বলে না যে 4K মনিটর, এখন আমি তো 3K-টা লিখছি। নর্মালি আপনি দেখবেন যে এখন মানুষ আর 3K কিনে না, এখন 4K কিনে, যার টাকা পয়সা মোটামুটি আছে। নাম শুনছেন তো নাকি 4K জি ভিডিও? শুনেন নাই? জি স্যার, জি স্যার, জি স্যার, শুনছি স্যার। এখন 5K-ও আসছে, 5K-ও আছে। 5K-ও আছে। হ্যাঁ, এখন 4K 5K এগুলো চলতেছে। এগুলো হচ্ছে মনিটরের জন্য। এরপর চলেন আমরা একটু প্রিন্টার নিয়ে দেখি। তো প্রিন্টার হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, আরেকটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট, এই 2 ধরনের প্রিন্টার আছে। আচ্ছা, এখন ইম্প্যাক্ট বা নন ইম্প্যাক্ট কি করে বুঝবো? প্রিন্টারের যেই জায়গা দিয়ে কালিটা বের হয়, কালি স্প্রে হয়, সেই জায়গাটার নাম হচ্ছে প্রিন্টার হেড। এখন এই প্রিন্টার হেডের সাথে যদি কাগজের কন্টাক্ট হয়, প্রিন্টার হেডের সাথে মানে যে জায়গা দিয়ে কালি বেরোচ্ছে সেই জায়গাটার সাথে যদি কাগজের কন্টাক্ট হয় তখন সেটাকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর যদি কালিটা স্প্রে হচ্ছে, কাগজও আছে, কিন্তু কালির প্রিন্টার হেড যেদিক দিয়ে কালিটা বেরোচ্ছে ওই জায়গার সাথে কাগজের কন্টাক্ট যদি না হয় তখন সেটা নন ইম্প্যাক্ট। দূর থেকে স্প্রেটা হচ্ছে নন ইম্প্যাক্ট। আর ইম্প্যাক্ট হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট হয়ে স্প্রেটা হচ্ছে, তখন সেটা হচ্ছে ইম্প্যাক্ট। এখন আপনাকে জিজ্ঞেস করবে কোনটা ইম্প্যাক্ট প্রিন্টার আর কোনটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্টের নাম মুখস্থ করে আপনি শেষ করতে পারবেন না, অনেক আছে। আপনি নন ইম্প্যাক্ট মুখস্থ করে ফেলবেন। নন ইম্প্যাক্ট 4টা: লেজার প্রিন্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার, থার্মাল প্রিন্টার, আর হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। তো এই 4 জনের যে কোনো একজন থেকে বাইরে যদি কোশ্চেন করে সেটাই হয়ে যাবে ইম্প্যাক্ট প্রিন্টার। আর এই 4 রকমের প্রিন্টারকে আমরা বলবো নন ইম্প্যাক্ট প্রিন্টার। এদের প্রিন্টার হেডের সাথে কাগজের কোনো সংস্পর্শ হয় না। স্যার কয়েকটি ইম্প্যাক্টের নাম বলেন স্যার। যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে ডট ম্যাট্রিক্স এটা কোন ধরনের প্রিন্টার, কি অ্যান্সার দিবেন? ইম্প্যাক্ট। কারণ এই 4 জনের মধ্যে তো নাই। আপনাকে বলতো ডেইজি হুইল প্রিন্টার কেমন প্রিন্টার, কি অ্যান্সার দিবেন? প্রিন্টার।
ইম্প্যাক্ট তার মানে ওই ডেইজি হুইলস ইম্প্যাক্ট এটা আমার না জানলেও চলবে, এই 4 জনের মধ্যে তো নাই। জি ঠিক আছে, লাইন প্রিন্টার কেমন প্রিন্টার আমার এই 4 জনের মধ্যে তো পড়ে না, তার মানে ওই ব্যাটা অবশ্যই ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট। এই 4টা মনে রাখবো, লেজার, ইলেকট্রোস্ট্যাটিক, থার্মাল এবং ইঙ্কজেট। এর বাইরে কোনো কিছু দিলেই বলে ফেলবো ইম্প্যাক্ট। এগুলো তো হলো প্রকারভেদ দেখলাম, যদি প্রকারভেদ থেকে কোশ্চেন হয়, ডেফিনেশন থেকে যদি হয়। আর রিসেন্ট টাইমে বেশি কোশ্চেন হচ্ছে কোয়ালিটি থেকে, প্রিন্টারের কোয়ালিটি কি কি। এখন প্রিন্টারের ক্ষেত্রে 2টা কোয়ালিটি মেইন, একটার নাম হচ্ছে রেজলিউশন, আরেকটা হচ্ছে স্পিড। এই 2টা হচ্ছে প্রিন্টারের প্রধান কোয়ালিটি। এখন রেজলিউশনের একক কি, কে বলতে পারবেন? ডিপিআই। ডিপিআই, DPI dot per inch. ডটস পার ইঞ্চ। প্রতি ইঞ্চ জায়গার ভেতরে কয়টা করে ডট পড়তেছে সেটা হচ্ছে প্রিন্টারের রেজলিউশন মাপার জন্য একক। আর স্পিডের একক কি, প্রতি মিনিটে কয়টা পেজ প্রিন্ট হচ্ছে, পেজেস পার মিনিট। এটাকে সংক্ষেপ করলে হবে ডিপিআই, আর এটাকে সংক্ষেপ করলে হবে পিপিএম, প্রতি মিনিটে কয়টা পেজ প্রিন্ট হয়। এই 2টা হচ্ছে আমার প্রিন্টারটার কোয়ালিটি, প্রিন্টারটা কত ভালো প্রিন্ট করতে পারে। যাদের এই 2টা কোয়ালিটি ভালো সে ভালো প্রিন্টার, যার কোয়ালিটি খারাপ সে খারাপ প্রিন্টার। ওকে, তারপর চলেন আমরা একটু দেখি কি নাম এটার, প্লটার। প্লটার থেকে যা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে প্লটার কেমন ডিভাইস, বলেন প্লটার কেমন ডিভাইস? প্রিন্টিং ডিভাইস। Output device. আউটপুট ডিভাইস। এটা কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, প্লটার কেমন ডিভাইস, আনসার হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা, প্রিন্টার কি করে, প্রিন্ট করে। প্রিন্টার প্রিন্ট করার জন্য ধরেন এই একটা ছবি আছে, এখানেই লিখি, এই একটা জিনিস প্রিন্ট করবে, এই একটা মানুষ এই ব্যাটাকে প্রিন্ট করবে। প্রিন্টার এটাকে প্রিন্ট করার জন্য এই ছবিটাকে সে কি আকারে করবে, প্রিন্ট ডট আকারে। সেই ছবিটাকে অনেকগুলো ডটে ভাগ করবে, ডটে ভাগ করে তারপর ছবিটাকে প্রিন্ট করবে। ওকে, ডট আকারে সে প্রিন্ট করবে, ভালো কথা, করতেই পারে ডট আকারে প্রিন্ট। তো এই জন্যই প্রিন্টারের কোয়ালিটির নাম ছিল ডিপিআই, ডটস পার ইঞ্চ। কিন্তু এই প্রিন্টটাই সে করতে চায়, কিন্তু ডট আকারে করলে সমস্যা কি হবে, বড় জায়গায় প্রিন্ট করলে সেটা সুন্দর হবে না, সেখানে ফল্ট তৈরি হবে। যেমন ছোট কাগজে আপনি A4 সাইজ, লিগাল সাইজ, এসব কাগজে, ছোট কাগজে প্রিন্ট দিচ্ছেন, প্রিন্ট সুন্দর হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি বড় পরিসরে প্রিন্ট দিতে যান তখনই সমস্যার সৃষ্টি হবে। তাহলে বড় পরিসরে প্রিন্ট দেওয়ার জন্য আমার দরকার হবে প্লটার। যেমন আপনি অনেক বড় সাইজের কি বলে এটাকে, ব্যানার ব্যানার স্যার। পাচ্ছেন, ব্যানার, রাইট। তখন কিন্তু এই ডটে ভাগ করে এরকম ডটগুলা প্রিন্ট করবেন, ডটগুলা প্রিন্ট করবেন, ডটগুলা প্রিন্ট হয়ে 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 একটা ছবি হয়ে যাবে, ডিফিকাল্ট, ছবিটা নষ্ট হয়ে যাবে। প্লটার কি করে, এই ছবিটাকে এরকম ডটে ভাগ না করে সে ভাগ করে জিওমেট্রিক শেপে। এই ছবিটাকে অনেকগুলো জিওমেট্রিক শেপে ভাগ করে। যেমন ধরেন মাথাটাকে সে একটা বৃত্ত চিন্তা করতেছে, বডিটাকে একটা রেখা চিন্তা করতেছে, হাতকে একটা রেখা, হাতকে একটা রেখা, হাতকে একটা রেখা, হাতকে একটা রেখা, এরকম অনেকগুলো জিওমেট্রিক শেপ আকারে প্রিন্ট করবে মূলত এই প্লটার। এবং এই জিওমেট্রিক শেপে প্রিন্ট করার জন্য সেখানে এরকম পেন থাকে, প্লটার পেন। এই প্লটার পেন এরকম শেপগুলাকে প্রিন্ট করবে এবং সেই পুরা শেপগুলো প্রিন্ট হয়ে গেলে সে ওই ছবিটা হয়ে যাবে। আর জিওমেট্রিক শেপ মানে যে বৃত্তই হইতে হবে নট নেসেসারি, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, হাজার হাজার জিওমেট্রিক শেপ আছে, ওইটা নিয়ে আপনার টেনশন নাই। কিন্তু সে ছবি প্রিন্ট করবে কি আকারে, জিওমেট্রিক শেপ আকারে। স্যার প্লটারটা কোথায় ইউজ করা হয়? প্লটার যত ব্যানার দেখতেছেন সব ব্যানার, ডিজিটাল ব্যানার যেগুলো, সবই প্লটার। রাস্তাঘাটে দেখেন নাই প্লটার, প্লটার দেখেন নাই, ব্যানার দেখছেন কিনা? জি স্যার, অনেক দেখছি ডিজিটাল স্যার। ব্যানার জি স্যার। অনেক দেখছেন। ওই যা ব্যানারে যা যা দেখছেন সবকিছুই প্লটার দিয়ে প্রিন্ট করা। বড় জিনিস প্রিন্ট করতে হলে প্লটার দরকার হয়, কারণ ডট দিয়ে প্রিন্ট করতে গেলে অনেক সময় ডট গ্যাপ হয়ে যায়, ডট মিসিং হয়ে যায়, এবং অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য প্লটার দিয়ে প্রিন্ট করা হয়। ক্লিয়ার এটুকু? জি।
আচ্ছা, এরপর আউটপুট ডিভাইসে বাকি যারা আছে তাদের অত ভেতর থেকে কোশ্চেন আসবে না। যেমন আপনাকে যদি বলে লাউড স্পিকার কেমন ডিভাইস, কি অ্যান্সার দিবেন? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। যদি আপনাকে বলে হেডফোন কেমন ডিভাইস, আউটপুট আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। তাহলে মোটামুটি বাকিগুলো দেখে চিনতে পারলেই চলবে। এখন আমাদের দরকার হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। যে ডিভাইসগুলো ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে আবার আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, বোথ, তাদের নিয়ে আমরা কাজ করতে চাই। তো তাদের নিয়ে যদি কাজ করতে চাই, এরা কারা? পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসছে, বলেন কোনটা সবচেয়ে বেশি বার আসছে? কোনটা? মডেম মডেম আসছে একবার মাত্র। মোবাইল ফোন না মাউস। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন টাচ স্ক্রিন। টানা 2টা বিসিএস আসছে, 41-43-এ। আর ব্যাংকের পরীক্ষাও মাঝে মাঝেই আসছে, সবচেয়ে বেশি আসছে। তাহলে বোথ ইনপুট আউটপুট ডিভাইস কে? টাচ স্ক্রিন হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস, সবচেয়ে বেশি বার আসা কোশ্চেন। এরপর মডেম আমার চোখে পড়ছে, আরো বার আসতেও পারে, আমি তো সব কোশ্চেন আমার চোখে পড়ে না। মডেম, রাইট, মডেমও ইনপুট এবং আউটপুট বোথ ডিভাইস হিসেবে কাজ করবে। আমরা লেকচার 5-এ গিয়ে মডেম একদম ভেঙে পড়বো, মডেম কিভাবে কাজ করে, কেন কি দেখবো। আর কিছু বলতে পারবেন বোথ ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ ডিজিটাল করে? ক্যামেরা। আচ্ছা, পেন ড্রাইভ। হ্যাঁ, পেন ড্রাইভ বোথ ইনপুট আউটপুট ডিভাইসের কাজ করে। তারপরে হচ্ছে কার্ড রিডার, কেউ যদি দেখে থাকেন, সেও বোথ ইনপুট আউটপুট ডিভাইসের কাজ করে। ডিজিটাল ক্যামেরা মনে হয় স্যার। আর যে ডিজিটাল ক্যামেরা যেটা বলছেন, শুধু ডিজিটাল ক্যামেরা না, যে কোনো ইনপুট ডিভাইস বা যে কোনো আউটপুট ডিভাইসের নামের আগে যদি ডিজিটাল বলে দেয়, তাহলে আপনি আনসার করে দিবেন সেটা হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। ক্যামেরা Both যদি device জিজ্ঞেস করে বলবেন ইনপুট ডিভাইস, ওয়েব ক্যাম যদি জিজ্ঞেস করে বলবেন ইনপুট ডিভাইস, কিন্তু নামের আগে ডিজিটাল লাগাই দিচ্ছে, ডিজিটাল ক্যামেরা, আনসার দিবেন বোথ। প্রিন্টার কেমন ডিভাইস বলেন তো? আউটপুট। আউটপুট স্যার। কিন্তু যদি বলে ডিজিটাল প্রিন্টার, ইনপুট আউটপুট বোথ। তখন বোথ ইনপুট আউটপুট ডিভাইস। যে কোনো ইনপুট ডিভাইস অথবা আউটপুট ডিভাইসের নামের আগে ডিজিটাল লাগাই দিলেই আপনি বলে বোথ। দিবেন। পারা যাবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা কি কি দেখলাম? ইনপুট ডিভাইস দেখলাম, আউটপুট ডিভাইস দেখলাম, বোথ ইনপুট আউটপুট ডিভাইস দেখলাম। আমরা নেক্সট ক্লাসে সিপিইউ আর ইটা দেখব, সিপিইউ এবং মেমোরিজ গুলো দেখে পরে আমরা সফটওয়্যারটা শুরু করব। এখন এইটুকুর উপরে কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, ইনপুট এবং আউটপুট ডিভাইসের উপরে। এগুলো পারা যাবে কিনা? যেগুলো অবশ্যই লাগবে বলছি সেগুলো পারবেন কিনা? আর অনেক জিনিস বুঝাইছি, বুঝাইতে গেলে যেটা হয় যে যেহেতু আমাদের আসলে মূল কাজ তো বুঝা না, মূল কাজ হচ্ছে পরীক্ষায় ভালো করা। পরীক্ষায় ভালো করার জন্য মনে রাখতে হবে জরুরি। আর বুঝার ক্ষেত্রে এই যে যেহেতু আমাদের প্রচুর ভেরিয়েশন আছে, এই জন্য আসলে তো এমসিকিউ প্রশ্ন আসবে তাই না স্যার? এমসিকিউ প্রশ্ন আসবে, রাইট। এই জন্য বুঝার ক্ষেত্রে আমাদের আসলে কিছুটা প্রতিবন্ধকতা আছে। হোয়াটএভার, পরীক্ষায় যেগুলো আসবে বলছে সেগুলো পারবেন কিনা, বা কোনো জি স্যার, কনফিউশন, পারবো। কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করতে পারি। হ্যাঁ বলেন। প্লটারের কোনো একক আছে? না, প্লটারের একক নাই। প্লটারের কোয়ালিটি ডিফাইনিং ফ্যাক্টর আছে, বাট সেটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট না। আছে ডেফিনেটলি, বাট সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ সেগুলোতে যে জিওমেট্রিক ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো আমাদের লেভেলে আসবে না। ক্লিয়ার কিনা? আরো কমপ্লেক্স স্যার। ডিভাইস, ওই জন্য আমাদের দরকার নাই। তাহলে হোপফুলি মোটামুটি পারবেন, পারবেন না? আমাদের ইনশাআল্লাহ স্যার। ক্লাসে যা বুঝাইছেন বুঝছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলেই চলবে। ওকে, সি ইউ। তাহলে আজকের মতো স্যার, এখানেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।